এখন কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। দাগ দেখা যাচ্ছে? জি স্যার। Yes, স্যার। আচ্ছা, গুড। একজন জয়েন করতে পারে নাই, কে? স্যার শফিউজ্জামান। এ কি ইন্টারনেটের সমস্যা নাকি? আচ্ছা, সঙ্গীতা পরে আসছো। সঙ্গীতা, তোমাকে একটু বলি যে আমাদের তোমাদের ক্লাস শেষের তারিখ ঠিক হয়েছে 30 এপ্রিল। হুম, তুমি কি জানো? সঙ্গীতা কি শুনতে পাচ্ছে? জি স্যার। স্যার আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, তোমাদের ক্লাস শেষের তারিখ ঠিক হয়েছে 30 এপ্রিল। হ্যাঁ, এটা জানো তুমি? জি স্যার। আচ্ছা, গুড। তুমি কি শুনতে পাচ্ছিলা তখন আমি যখন বলতেছিলাম? স্যার আমি তো কথা বলছিলাম স্যার, কিন্তু স্যার আমার আমি কথা। বুঝতে পারিনি স্যার, আমি কিছু শুনতে পারিনি তখন স্যার, বুঝতে পারিনি। শুনতে পারোনি? জি আচ্ছা, স্যার। তোমাদের ক্লাস শেষের তারিখ হলো 30 এপ্রিল। সম্ভবত তোমাদের জানাবে, আমি এটা আনঅফিসিয়ালি বললাম আর কি। তোমাদের অফিস থেকে জি স্যার। নিশ্চয়ই নোটিশ টোটিশ দিয়ে দেবে। হুম। স্যার আমাদের গৌরী ম্যামের কোর্সটা কি স্যার আপনি নিচ্ছেন? হ্যাঁ, এটা আমাকে নিতে হচ্ছে এখন। আমার ইচ্ছা ছিল না, কিন্তু কিছু করার নাই। কেউ নিল না, শেষে আমাকেই, আমার উপরেই দিল এই ভার বহন করার। তো আমি চেষ্টা করবো যতটুকু। স্যার তবে আপনার কোর্স অনেক আগানো তো স্যার, এটা আপনারটাই সবচেয়ে আগানো স্যার, ওই আর বাকিদের সবারটাই পিছানো। এগিয়ে রাখাতে আমার বিপদটা হয়েছে। স্যার স্যার, আপনি এলে ভালো হবে স্যার, ইনশাআল্লাহ। জি স্যার। ভালো মন্দ আসলে আমি না, ওই কোর্সটা হলো আমার পছন্দের কোর্স। হ্যাঁ, এবং ওই মানে 50% মোটামুটি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। বাট এখন এই অল্প সময়ে আমার, আমি যতটুকু মানে ই আছে সেটা করতে পারবো না, মানে আমার পুরাটা দিতে পারবো না। তো তোমরা সেটা অবশ্য বুঝতে পারো, মানে তোমাদের বিবেচনা করতে হবে। হ্যাঁ, কারণ অল্প সময়ে তো এটা শেষ করতে হবে। আর এই কোর্সটা আমার খুবই ছিল যে কোর্সটা আমি তোমাদেরকে অনেক ভালোভাবে পড়াবো। হ্যাঁ, সময় বেশি নিয়ে হলেও। তো জানি না এটা কতটুকু আর কি করতে পারবো। তারপরেও চেষ্টা করব একটা ভালো অবস্থায় নিতে। যাই হোক, সাফি কি জয়েন করতে পারছে? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম এখানে, যে টার্গেট মডিফিকেশন, অর্থাৎ এটা মানে তোমরা এমনিতে বুঝতে পারো যে আহ, কেউ যদি কোথাও আঘাত করতে আসে, আমি সেই মানে আমার যে দুর্বল জায়গা, সেই জায়গায় আমরা আঘাত করতে দেব না। হুম, এটা টার্গেটটাকে মডিফিকেশন করা। তো তোমরা অনেকে দেখেছো না, তোমরা জানো অনেকে যে মহাভারতে দেখেছো না যে দুর্যোধনকে যে ভীম আঘাত করে, হ্যাঁ, ওর দুর্বল জায়গাটা জানতে পারে। তোমরা জানো এই কাহিনীটা? তোমাদের অনেকেই জানার কথা, মানে মহাভারত দেখেছো অনেকেই। তো এরকমই যে দুর্বল জায়গা, অর্থাৎ অ্যান্টিবায়োটিক গুলো জানে যে ব্যাকটেরিয়ার দুর্বল জায়গা কোথায়, সেইখানে অ্যান্টিবায়োটিক গুলো অ্যাটাক করে। এখন এই দুর্বল জায়গাটা মানে টার্গেটটা, সেটা যদি সে মডিফাই করতে পারে, যেমন মনে করো অ্যান্টিজেন অ্যান্টিবডি যে একটা ইন্টারাকশন হয়, তোমরা জানো যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির স্ট্রাকচার অনুযায়ী এটা ইন্টারাকশনটা হয়। তো কোনো কারণে যদি অ্যান্টিবডির বা অ্যান্টিজেনের স্ট্রাকচারটা ডিফারেন্ট হয়, তাহলে কিন্তু এদের মধ্যে ইন্টারাকশনটা হবে না, তাই না? তো এরকম ক্ষেত্রেও ব্যাকটেরিয়া কি করতে পারে, ব্যাকটেরিয়ার যে কিছু রিজিয়ন, হ্যাঁ, সেগুলো এরা মডিফাই করতে পারে। যেমন এখানে দেখো, যেটা বলছিলাম যে ব্যাকটেরিয়ার যে ডিএনএ, তোমরা এখানে দেখো যে এই অংশটা মনে করো, এটা একটা ব্যাকটেরিয়ার একটা এনজাইম কাজ করে, যেখানে ডিএনএ গাইরেস। গাইরেসটা হলো কি যে ডিএনএ, কারণ ডিএনএ যদি স্ট্রেট থাকে, হ্যাঁ, তাহলে এদের স্টেবিলিটি হয় না। যেমন দেখো, মনে করো যে রশ্মি কি করা হয়, এই যে যদি তোমরা কোনো একটা রশ্মি অনেকগুলো প্যাচ দিয়ে দিয়ে ফোল্ডিং করো, তাহলে সেটা কি হয়, শক্ত হয় অনেক, তাই না? তো সেই শক্তটা কোনো কারণে যে যে জায়গাটা এটা যে নট করা হয়, মানে গিট্টু দেওয়া হয় যে নট বলে, সেই নটটা যদি কোনো কারণে খুলে দেওয়া হয়, তাহলে কি হবে, সেই রশ্মিটা কিন্তু আর স্টেবল থাকবে না, তাই না? স্টেবিলিটিটা নষ্ট হয়ে যাবে। তো ব্যাকটেরিয়ার যে ডিএনএ, এটা দেখো, এটা একটা নট দেওয়া, মনে করো এখানে একটা নট দেওয়া আছে, হ্যাঁ, এবং এখানে একটা এনজাইম ডিএনএ গাইরেস এনজাইমটা কাজ করে, এবং এই এনজাইমটা কি করে, দেখো এখানে
কেটে, হ্যাঁ এখানে কেটে ফেলতেছে, তোমরা একটু খেয়াল করো যে এখানে কেটে ফেললো, কেটে দেখো এটা নিচে ছিল এটা উপরে চলে আসলো, হ্যাঁ সেগমেন্ট ইজ রিলিজড ইন ফ্রন্ট, ছিল আগে ব্যাকে, দেখো ব্যাকে ছিল, কেটে এটাকে উপরে আনা হলো, তারপরে কি হলো এটা দেখো এখানে খেয়াল করে এটা তখন একটা কয়েল হয়ে গেল, আগে সেটা কয়েলিং ছিল না, এটা কিন্তু কয়েল জাস্ট বাস করা হয়েছে, কিন্তু এটা যখন ব্যাক থেকে ফ্রন্টে আনা হলো তখন এটা একটা কয়েল হয়ে গেল এবং এটা তখন স্টেবিলিটিটা বৃদ্ধি পাবে। এখন এই একটা এনজাইম দেখো অ্যান্টিবায়োটিক ফ্লুরোকুইনোলোন, এটা কি করে এই দুইটা জায়গায় বাইন্ড করে, এই ডিএনএ, এই যে ডিএনএ দেখো এখানে বাইন্ড করে, এখানে বাইন্ড করে, বাইন্ড করে কি করে এটাকে এই স্টেবিলিটিটাকে নষ্ট করে দেয়, দ্যাট মিন্স ব্যাকটেরিয়াল যে ডিএনএ সেই ডিএনএটাকে নষ্ট করে দিচ্ছে। তো এখন যদি মনে করো এই জায়গাটায় এবং এই জায়গাটায় এই অংশটাতে, এই অংশটাতে তো অ্যান্টিবায়োটিকটা বাইন্ড করে, কারণ ফ্লোরোকুইনন এটা একটা কেমিক্যাল, জানো এর একটা কেমিক্যাল স্ট্রাকচার আছে, এবং এটা কি করে ডিএনএ এর একটা নির্দিষ্ট সিকোয়েন্স আছে, হ্যাঁ ডিএনএ এর যে একটা এটিসিজি সিকোয়েন্স থাকে, হ্যাঁ সেই সিকোয়েন্স অনুযায়ী হ্যাঁ এই এটা বাইন্ড করে। এখন যদি কোনো কারণে এই ব্যাকটেরিয়াটা মানে মডিফাই করে এই যে টার্গেট, এখানে তো টার্গেট, এই সিকোয়েন্সটা যদি কোনো কারণে মানে মিউটেশন হয় বা মডিফিকেশন হয়, তাহলে এই অ্যান্টিবায়োটিকটা আর এখানে বাইন্ড করতে পারে না। এটাকে বলা হয় টার্গেট মডিফিকেশন। সো টার্গেট মডিফিকেশন করার মাধ্যমে এই অ্যান্টিবায়োটিকটার অ্যাক্টিভিটিটাকে এটা স্টপ করে দেবে, মানে অ্যাক্টিভিটি হচ্ছে না, মানে কোনো কাজ হবে না, অর্থাৎ এখানে সে বাইন্ড করতে পারলো না, যার ফলে এই ব্যাকটেরিয়াটার কোনো ক্ষতি হলো না। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা কিভাবে কি হচ্ছে? হুম, বুঝতে পারছো? কথা বলো না কেন? না বললে আমি বুঝবো কেমনে? স্যার নিচের যে ফিগারটা আছে বি নাম্বার, স্যার এটা আসলে স্যার আমি বুঝতে পারি নাই স্যার একটু। আচ্ছা ওই এখানে যে ওই পিছনের যে বি বি লেখা ওটা কি স্যার এক্স্যাক্টলি? আমি একটু, ওটা কি অ্যান্টিবায়োটিক? না না না, অ্যান্টিবায়োটিকটা তো মনে করো এই যে গোল দুইটা দেখতেছো না এখানে, গ্রিন কালার হালকা, মানে কি বলে এটাকে, কি কালার, ব্লু কালার যেটা। হ্যাঁ এই ব্লুর মতো, এই দুটো হলো অ্যান্টিবায়োটিকের টার্গেট, হ্যাঁ এখন এটা হলো রাইবোজোম এ, এই যে এই দেখতেছো না তোমরা এ বি, হ্যাঁ এই দুটো হলো জি রাইবোজোম, স্যার। অর্থাৎ মানে তোমরা জানো যে যে কোনো মানে সেলের রাইবোজোম থাকে, কারণ এখান থেকে প্রোটিন তৈরি হয়, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন রাইবোজোমে, সো এইখানে এরা কাজ করে এইটা। আর এই যে দেখতেছো এটা তো ডিএনএ, তোমরা চিনতেই পারো ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, এবং এই ডিএনএ যখন এখানে দেখো এখানে তো এখানে কি করতেছে এই জায়গাটায়, হ্যাঁ এখানে দেখো ডিএনএ স্ট্র্যান্ড ব্রেক, হ্যাঁ এইখানে যেমন স্ট্যান্ড এখানে ব্রেক হলো না, যে নিক নিক হলো, যেন নিক তোমরা জানো যে নিক, এটা নিচ থেকে উপরে আসলো, এটা এইখানে ই করে এটা নিচ থেকে উপরে চলে আসে, আর দেখো এখন এই জায়গাটাতেই দেখো এইখানে এবং এইখানে এই দুইটা জায়গায় কারণ এখানে নিক হচ্ছে এখানেও হবে, কারণ দুইটা জায়গায় কেটে এটা পেছন থেকে উপরে চলে আসে, যে জায়গাটায় কাটবে এই জায়গাটাই এই অ্যান্টিবায়োটিকটা এখানে বাইন্ড করে, এখানে বাইন্ড করে আর এখানে বাইন্ড করে অ্যান্টিবায়োটিক, হ্যাঁ এই গোল দুইটা হলো অ্যান্টিবায়োটিক। বাইন্ড করলে তখন কি হয়, তখন এই যে স্ট্যান্ড ব্রেক হচ্ছে এই ব্রেকটা হতে পারে না, তখন এই 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 যে স্ট্যাবিলিটিটা নষ্ট হয়ে যায়, যেটা হওয়ার কথা ছিল এরকম কয়েল, এই কয়েলটা হতে পারে না, যার ফলে ব্যাকটেরিয়াটা কাজ করতে মানে ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। এখন এই যে দুইটা জায়গায় অ্যান্টিবায়োটিকটা কাজ করতেছে, এবং এটা যেটা বলছিলাম যে ডিএনএ এর একটা নির্দিষ্ট সিকোয়েন্সে কে এরা টার্গেট করে, কারণ এটা রিকগনাইজ করতে পারে সিকোয়েন্স দেখে, যে এ টি সি জি এ এরকম থাকে, জি এরকম যে সিকোয়েন্স থাকে লম্বা অনেক, এবং একটা নির্দিষ্ট সিকোয়েন্সকে এরা রিকগনাইজ করতে পারে, কারা করতে পারে, এই অ্যান্টিবায়োটিক। তো এখন যদি আমি কোনোভাবে এইটা মডিফাই করে ফেলি, যে আমি এ টি সি জি আছে এ জি সি সি এরকম করে ফেললাম একটা, এবং এই মিউটেশনটা হয়ে গেল বা টার্গেটটা একটু মডিফাই করে ফেললাম, যার ফলে এই অ্যান্টিবায়োটিকটা এটাকে রিকগনাইজ চিনতে পারে না, তো চিনতে না পারলে তখন আর এটা মানে এখানে যে নষ্ট করে দেবে স্ট্যাবিলিটিটা এটা করতে পারে না, হ্যাঁ তখন এই ব্যাকটেরিয়াটা তখন এটা হলো এই অ্যান্টিবায়োটিকের প্রতি এটা রেজিস্ট্যান্ট হয়ে যায়। বুঝতে পারছো? হুম, জি স্যার। জি স্যার। আচ্ছা, না জি বুঝতে স্যার। পারলে বলবা, হ্যাঁ না হলে
তো আমি চাই সবাই বুঝতে পারো, সবাই। আমি সময় নেব, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা। এখন আরেক গত ক্লাসে আমি বলেছিলাম যে ইফ্লাক্স পাম্প। হ্যাঁ, এটা হলো যে এটা ব্যাকটেরিয়াল সেল। এই ব্যাকটেরিয়াল সেলে যদি আমি কোনো অ্যান্টিবায়োটিক দেই, অ্যান্টিবায়োটিক এখানে যদি আসে, তখন ভিতরে কিছু ইন্টারনাল কিছু প্রোটিন আসছে, প্রোটিন কমপ্লেক্স। সেই প্রোটিন কমপ্লেক্স গুলোর সাথে এই অ্যান্টিবায়োটিক গুলো বাইন্ড করে এরা মানে জাস্ট ভমিটিং এর মতো, হ্যাঁ, ভমিটিং এর মতো সেল থেকে এরা বের করে দেয়। হ্যাঁ, এটাকে বলে ইফ্লাক্স পাম্প। তো এটা নর্মালি যে কোনো ব্যাকটেরিয়া কিছু ব্যাকটেরিয়া আছে তারা এটা নর্মালি করতে পারে। কিছু কিছু টার্গেট অ্যান্টিবায়োটিক, যেটা আমি গত ক্লাসে বলেছি। তো যদি অনেক সময় এই মিউটেশন হয়, হ্যাঁ, ক্রোমোজোমাল মিউটেশন হলে এই যে অ্যান্টিবায়োটিকের যে ইফ্লাক্স পাম্প, এটা যে পরিমাণে এমনি হয়, মিউটেশন হলে এটা আরো ইনক্রিজ হয়ে যায়। যেমন মনে করো 1 মিলিগ্রাম অ্যান্টিবায়োটিক এখানে দেওয়া হলো, এখানে মনে করো 30% এরা পাম্পিং করে বা 60% পাম্পিং করে বের করে দিল, তারপরে কিছু হয়তো ভিতরে থেকে যেতে পারে, হ্যাঁ, যেটা হয়তো ব্যাকটেরিয়ার জন্য ক্ষতিকর। তখন এই মিউটেশনের ফলে কি হতে পারে, এটা কিছু ক্ষেত্রে এটা 60% ছিল, এটাকে 90% পাম্পিং, অর্থাৎ এটা রেটটাকে বাড়িয়ে দিতে পারে। ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ ইফ্লাক্স পাম্প, অর্থাৎ যেসব প্রোটিনগুলো এখানে তৈরি হয় কমপ্লেক্স, সেই প্রোটিনগুলো বেশি পরিমাণে তৈরি হতে পারে। হ্যাঁ, যার ফলে কি হতে পারে যে অ্যান্টিবায়োটিককে এক্সপেল করে দেওয়া, সেল থেকে বাইরে বের করে দেওয়া, এটা রেটটা বেশি হয়ে যেতে পারে। অথবা আরেকটা কি হতে পারে, ওভার প্রোডাকশন অফ ইফ্লাক্স পাম্প উইল ইনক্রিজ রেজিস্ট্যান্স টু দ্য ক্লাস অফ ড্রাগ টার্গেটেড, অর্থাৎ একটা নির্দিষ্ট টার্গেটেড ড্রাগের এগেইনস্টে যদি ইফ্লাক্স পাম্পটা ওভার প্রোডাকশন হয়, যেটা বললাম, এটার ফলে রেজিস্ট্যান্স তৈরি হয়। কারণ এটা দুইটা, একটা অর্থাৎ হলো যে ক্রোমোজোমাল মিউটেশন হওয়ার ফলে এটা এমনিতেই এটা রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আবার কি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, যে ইফ্লাক্স পাম্প যে আরেকটা হয় হতে পারে প্রসিডিওর, সেটাকে বাড়িয়ে দিতে পারে। তো এই দুইটা ভাবে হতে পারে। আচ্ছা, এখন রেজিস্ট্যান্স যে হচ্ছে, ইফেক্টস অফ রেজিস্ট্যান্স অন ব্যাকটেরিয়াল পপুলেশন, এটা আমি অলরেডি বলেছি আগের মানে ব্যাকে, যেটা ফিগার 1-এ এটা এখানে বলেছি যে রেজিস্ট্যান্স হলে সে পপুলেশনের উপরে কি প্রভাব পড়ে। এটা স্বাভাবিক, তোমরা বুঝতে পারো যে এখানে 100টা ব্যাকটেরিয়ার সেল আছে, এখানকার যদি একটা বা দুইটা রেজিস্ট্যান্স হয়, তাহলে এরা কি করবে, এরা ভালো সারভাইভ করবে এবং বাকিরা মারা যাবে, এবং এরা খুব বেশি পরিমাণে নিউট্রিয়েন্ট পাবে। সো এটা স্বাভাবিক যে কম্পিটিশন যেটা হয়, এটা উইদিন স্পিসিস হতে পারে, ডিফারেন্ট স্পিসিস হতে পারে, ব্যাকটেরিয়াল স্পিসিস। হ্যাঁ, মনে করো এখানে একটা স্পিসিস আছে এ আর একটা বি। সো এ যদি কোনো অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে রেজিস্ট্যান্ট হয়, বি যদি না হয়, তাহলে বি কিন্তু মারা যাবে, সারভাইভ করতে পারবে না। যার ফলে এর জন্য খুবই সুবিধা হবে, এটা বেনিফিশিয়ারিস, তাই না? কারণ এ বেশি পরিমাণ স্পেস পাবে, নিউট্রিয়েন্ট পাবে, এবং এতে মাল্টিপ্লিকেশন গ্রোথ বেশি হবে, স্বাভাবিক এটা। আর যদি দুটোই রেজিস্ট্যান্ট হয়, তাহলে কিন্তু এদের মধ্যে কম্পিটিশন হবে, তাই না? সো এইটা হলো মানে যেটা মানে এখানে এটা যে রেজিস্ট্যান্সের ইফেক্টসটা কি ব্যাকটেরিয়ার পপুলেশনের উপরে। ব্যাকটেরিয়া পপুলেশন এরা একটা, যারা রেজিস্ট্যান্স তারা অন্যটার উপরে ওভার গ্রোথ হবে, হ্যাঁ, তারপর বেশি পরিমাণে গ্রোথ রিপ্রোডাকশন হবে, আর যারা রেজিস্ট্যান্ট না তারা এরা সার্ভাইভ করতে পারবে না। এটা এখানে বলা হয়েছে। আচ্ছা, এখন আমরা ক্রোমোজোমাল যে মিউটেশনটাকে বলা হয় এটা ভার্টিক্যাল মানে ট্রান্সফার, জিন ট্রান্সফার। হ্যাঁ, ভার্টিক্যাল মিউটেশন বা ভার্টিক্যাল যে হচ্ছে। এখন আরেকটা আছে হরাইজন্টাল। তোমরা তো জানো যে হরাইজন্টাল কি, যেমন এটাই কি বলা হয়, কোনটা কি বলো তো এই দুইটা দাগের মধ্যে? হরাইজন্টাল, আর উলম্ব যেটা সেটা হচ্ছে ভার্টিক্যাল। এটা হলো ভার্টিক্যাল, তাই না, লম্বা লম্বি যেটা। হ্যাঁ, জি স্যার। আর এটা হলো হরাইজন্টাল। সো আমরা এই যে লম্বালম্বি, এটা মানে হলো যেটা ভার্টিক্যাল, এটা হলো উইদিন স্পিসিস। হ্যাঁ, অর্থাৎ একটা স্পিসিসের মধ্যে, একটা ব্যাকটেরিয়াল স্পিসিসের মধ্যেই, অর্থাৎ নিজের ক্রোমোজোমাল মিউটেশন হচ্ছে, তারপরে এ নিজের জিনটাকে মডিফাই করতেছে, টার্গেটটাকে মডিফাই করতেছে, এ নিজে ইফ্লাক্স পাম্প হচ্ছে, এগুলো সব একটা স্পিসিসের মধ্যেই হচ্ছে, নিজের মধ্যেই হচ্ছে, কারোর সাহায্য নিচ্ছে না। এটাকে বলা হয় ভার্টিক্যাল। হ্যাঁ, তোমরা এই জানো তো ভার্টিক্যাল যেটা মানে ডিজিজ যে হয়, ভার্টিক্যালি হতে পারে আর হরাইজন্টালি, অর্থাৎ
একটা স্পিসিসের মধ্যে যদি থাকে সেটা হলো ভার্টিক্যাল, আর হরাইজন্টাল হলো অন্য একটা স্পিসিস থেকে বা অন্য একটা অর্গানিজম থেকে সে কোনো কিছু নেওয়া। তো এটা যেটাকে বলা হয় যে হরাইজন্টাল জিন ট্রান্সফার। তোমরা তো জানো যে জিন, এখানে জিন বলতে আমরা কিন্তু রেজিস্ট্যান্ট জিন বোঝাবো। হ্যাঁ, ব্যাকটেরিয়া গুলো কিছু কিছু অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে যে রেজিস্ট্যান্স গ্রো করে, সেই রেজিস্ট্যান্ট জিনগুলোকে ট্রান্সফার করা, অর্থাৎ একটা এখানে একটা ব্যাকটেরিয়া, এখানে আরেকটা ব্যাকটেরিয়া। তো এর মনে করে একটা রেজিস্ট্যান্ট জিন আসছে, এর নাই। সো এই পপুলেশনটা যদি বা এই ব্যাকটেরিয়াটা যদি এই কাছ থেকে এই ট্রান্সফার করতে পারে এখানে, হ্যাঁ, তাহলে কিন্তু এর সাথে সাথে এটাও রেজিস্ট্যান্ট হয়ে যাবে। এটাকে বলা হয় জিন ট্রান্সফার, এবং এই যে একটা থেকে আরেকটা হচ্ছে এই জন্য এটাকে বলা হয় হরাইজন্টাল। হ্যাঁ, এখন তোমরা জানো যে সিকোয়েন্সিংটা হচ্ছে বিশেষ করে প্যাথোজেনের হোল জিনোম সিকোয়েন্স, এটা অনেক বছর ধরেই হচ্ছে। লাখ লাখ কোটি কোটি ব্যাকটেরিয়ার এরকম হোল জিনোম সিকোয়েন্সিং হয়ে গেছে, যেগুলো সাধারণত ক্লিনিক্যালি ইম্পর্টেন্স অথবা এনভায়রনমেন্টের ক্ষেত্রে যেগুলো খুবই প্যাথোজেনিক, সেই প্যাথোজেন গুলোর সিকোয়েন্সিং অনেক অনেক মানে কোটি কোটি করা আছে, এবং হোল জিনোম সিকোয়েন্সিং বিভিন্ন ধরনের টুলস বের হয়ে গেছে। হ্যাঁ, এই টুলের মাধ্যমে কি করা হয়, এই যে একটা হোল জিনোম, ব্যাকটেরিয়াল যে জিনোম, এইখানে এটাকে বলা হয় মানে জেনোমিক আইল্যান্ড, তোমরা হয়তো নাম শুনেছো যে আইল্যান্ড। হ্যাঁ, অর্থাৎ জিন আইল্যান্ড, অর্থাৎ কিছু কিছু এরিয়া আছে যেখানে প্রচুর জিন আছে। হ্যাঁ, মানে যেগুলো এর মধ্যে আইডেন্টিফাই করা সম্ভব কিছু টুলের মাধ্যমে, যে কোনটা কোনটা রেজিস্ট্যান্ট, হ্যাঁ, কোনটা রেজিস্ট্যান্ট জিন। সো এই রেজিস্ট্যান্ট জিনগুলোকে আইডেন্টিফাই করা সম্ভব বিভিন্ন সফটওয়্যার বা টুলস এর মাধ্যমে। আমরা একটা হোল জিনোমকে অ্যানালাইসিস করে আমরা দেখতে পারি কোনটা কোনটা জিনগুলো টার্গেট মানে রেজিস্ট্যান্ট, কোন কোন অ্যান্টিবায়োটিককে এরা নষ্ট করে দিতে পারে। তো এগুলো আইডেন্টিফাই করা সম্ভব হচ্ছে। হ্যাঁ, এমন একটা এখানে স্টোরি আছে এখানে, যেটা ইউকের একটা স্টোরি, রিয়েল স্টোরি। যে র্যাপিড ডিসেমিনেশন অফ ব্ল্যাক পিসি জিন। হ্যাঁ, ব্ল্যাক পিসি একটা জিন যেটা রেজিস্ট্যান্ট টু, এখানে একটা অ্যান্টিবায়োটিক আছে রেজিস্ট্যান্ট টু, এটা দেখো, কার্বা কার্বাপিনেম। কার্বাপিনেম এটা একটা অ্যান্টিবায়োটিক, এটা ট্রিটমেন্ট করা হয় অ্যান্টিবায়োটিক, বিশেষ করে হসপিটালে এগুলো ইউজ করা হয় এই অ্যান্টিবায়োটিকটা। ইউকে একটা স্টোরিতে বলা হয়েছে যে এই জিনটা, দিস জিন কনফার্স রেজিস্ট্যান্স টু কার্বাপিনেম অ্যান্টিবায়োটিক্স, অফেন দ্য লাস্ট অ্যাভেলেবল অপশন ফর ট্রিটিং ব্যাকটেরিয়াল ইনফেকশন। এবং এটা অনেক স্ট্রং। হ্যাঁ, অনেক স্ট্রং, সাধারণত এই স্ট্রংটা দেওয়া হয় না, তো এটাকে বলা হচ্ছে লাস্ট অ্যাভেলেবল অপশন। হ্যাঁ, যে অন্য অ্যান্টিবায়োটিক গুলো যদি কাজ না করে তাহলে এটা দিয়ে ট্রিটমেন্ট করা হয়। ইট ওয়াজ রিভিলড দ্যাট ওভার 5 ইয়ার্স, হ্যাঁ, 5 বছরে 204 patients were identified infected or colonized by at least 12 different bacterial species resistant to কার্বাপিনেম ট্রিটমেন্ট। তাহলে বুঝতে পারো এখানে যে 5 বছরে 200টা পেশেন্ট পাওয়া গেছে যাদের এমন কিছু ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হয়েছে যারা এই অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে রেজিস্ট্যান্ট। And black PC gene was exchanged between different plasmid types. অর্থাৎ এই যে 12টা ডিফারেন্ট ব্যাকটেরিয়াল স্পিসিস, দেখা গেছে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে এই ব্ল্যাক পিসি জিনটা ট্রান্সফার হয়েছে। এবং জিনগুলো থাকে তোমরা জানো যে প্লাজমিডের মধ্যে। হ্যাঁ, ব্যাকটেরিয়াল বিশেষ করে প্লাজমিডটা তোমরা জানো, এই ব্যাকটেরিয়ার ভিতরে যে প্লাজমিড সার্কুলার ডিএনএ থাকে, এবং সার্কুলার ডিএনএ আমি একটা দেখাবো তোমাদের। সার্কুলার ডিএনএ এর মধ্যে কিছু থাকে হলো কিছু জিন থাকে যেগুলো রেজিস্ট্যান্ট। এটা ছাড়াও এমনি এমনি ইয়েতেও থাকতে পারে, ডিএনএ এর মধ্যে তো থাকেই। হ্যাঁ, যে হোল জিনোম করা হলে ডিএনএ এর মধ্যে রেজিস্ট্যান্ট জিন থাকে, বাট প্লাজমিডের মধ্যে। এবং এটা দেখা গেছে যে প্লাজমিডের মাধ্যমে এই জিনটা এক্সচেঞ্জ হয়েছে বিটুইন ডিফারেন্ট প্লাজমিড টাইপস। মানে একটা প্লাজমিড থেকে আরেকটা প্লাজমিড এটা ট্রান্সফার হয়ে গেছে জিনটা। হ্যাঁ, টু অ্যালাউ ট্রান্সফার বিটুইন দিস ডিফারেন্ট স্পিসিস। এটা বলছে ডিফারেন্ট প্লাজমিড টাইপস টু অ্যালাউ ট্রান্সফার বিটুইন ডিফারেন্ট স্পিসিস। তার মানে যে 12টা স্পিসিস হয়েছে, একটা স্পিসিসে যদি রেজিস্ট্যান্ট এইটার ব্ল্যাক পিসি জিন থাকে, সেই জিনটা অন্য একটা স্পিসিসেও ট্রান্সফার হয়ে গেছে, যার ফলে তারাও এই অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে রেজিস্ট্যান্ট গ্রো করছে।
সো এটা অনেক মানে পাবলিক হেলথের আসপেক্টে খুবই গুরুত্বপূর্ণ একটা ফাইন্ডিংস। হ্যাঁ, এবং এটা পরবর্তীতে এই এই যে যে প্যাথোজেন স্ট্রেন গুলো, এগুলো 12টা আছে, এরপরে সেগুলো আরো বেশি হতে পারে, হোল ব্যাকটেরিয়াল কমিউনিটিতে এই জিনটা ট্রান্সফার হয়ে যেতে পারে। তো এটাকে বলা হয় হরাইজন্টাল জিন ট্রান্সফার, একটা থেকে আরেকটা। বুঝতে পারছো তো এটার স্টোরিটা কি হচ্ছে? জি স্যার। স্যার এখন এইখানে আর কিছু কথা আছে এখানে, যে এইচজিটি মানে হরাইজন্টাল জিন ট্রান্সফার। হোয়াট ডাজ ইট মিন ফর ব্যাকটেরিয়াল পপুলেশন? ব্যাকটেরিয়াল পপুলেশনের ক্ষেত্রে কি বোঝায়? হ্যাঁ, আমরা আগে যেটা জানলাম একটু আগে, যে ক্রোমোজোমাল মিউটেশন হচ্ছে। হ্যাঁ, তো ব্যাকটেরিয়া যেটা বললাম যে একটা ক্যান শেয়ার জিন উইথ ইচ আদার এন্ড দিস ইজ কল্ড হরাইজন্টাল ইভলিউশন। হ্যাঁ, ফিগার 2b আমরা একটু পরে ফিগারটা দেখব। এবং এই হরাইজন্টাল জিন ট্রান্সফার এটা তিনটা মেকানিজমে হতে পারে। একটাকে বলা হয় ট্রান্সফরমেশন, একটা বলা হয় ট্রান্সডাকশন, এবং একটা বলা হয় কনজুগেশন। তোমরা কনজুগেশন শব্দটা সাথে পরিচিত, বলো তো কনজুগেশন বলতে কি বুঝি আমরা? স্যার জোড় মানে দুটো একত্র হওয়া স্যার। হ্যাঁ, মানে একটার সাথে আরেকটা এরকম ভাবে একটা জোড়া লাগানো, তাই না? কনজুগেশন, এটার সাথে এটা জোড়া লাগা, এটা কনজুগেশন। ট্রান্সফরমেশনটা হলো এইখানে হলো ইজ সিম্পলি দ্য আপটেক অফ ডিএনএ ডাইরেক্টলি ফ্রম দ্য ব্যাকটেরিয়াল ইমিডিয়েট এনভায়রনমেন্ট। তোমরা সম্ভবত ক্লোনিংটা পড়েছো কিছুটা, না গৌরী ম্যাডাম? কিছুটা ক্লোনিং পড়িয়েছেন তোমাদের, আমিও কিছুটা বলেছি বিভিন্ন সময়। ক্লোনিং। জি স্যার। পরিচিত টার্ম স্যার। হ্যাঁ, ক্লোনিং এর ক্ষেত্রে যেটা হয়, একটা স্টেপে একটা আসতে হলো ট্রান্সফরমেশন। যেমন ক্লোনিং এ কি করা হয়, ক্লোনিং এর ক্ষেত্রে আমরা একটু পরবর্তী স্লাইডে একটু ফিগারটা দেখি, সুবিধা হবে। এখানে দেখো, এই প্রথমটা এটা এটা হচ্ছে কি, এখানে এখানে মিউটেশন, যেটা আমরা আগে বললাম যে মিউটেশন হলো এখানে, এটা একটা ব্যাকটেরিয়া। এটা এখানে কি হতে পারে, এই যে একটা স্টারের মতো দেখতেছো, এখানে মিউটেশন হতে পারে। সো এটা মিউটেট, এটা নন মিউটেট। সো এটা কি হতে পারে, মিউটেশনের মাধ্যমে রেজিস্ট্যান্ট হতে পারে। আচ্ছা, আর এটা হলো ক্রোমোজোমাল, এখানে ভার্টিক্যালি ভার্টিক্যাল ইভলিউশন, যেটা আমরা বললাম ভার্টিক্যাল ট্রান্সমিশন বা ট্রান্সফার। আর এটা হলো হরাইজন্টাল ইভলিউশন। এটা তিনটা ভাগ আমরা বলছি। এটা যেমন কনজুগেশন, খুব ভেরি সিম্পল কনজুগেশন, একটা ব্যাকটেরিয়া আর একটা ব্যাকটেরিয়া। তো এখানে দেখো ব্যাকটেরিয়া, এখানে প্লাজমিড, এবং এই প্লাজমিডটা কি হলো, এই প্লাজমিডটা এই ব্যাকটেরিয়া থেকে কনজুগেট এর কাছাকাছি এসে এখান থেকে এখানে ট্রান্সফার হয়ে গেল। সো এই প্লাজমিডে যদি কোনো রেজিস্ট্যান্ট জিন থাকে, তাহলে সেটা এই ব্যাকটেরিয়াতেও, এটাকে বলা হয় ডোনার, এটা রিসিপিয়েন্ট, এটা রিসিভ করলো, সো এটাও রেজিস্ট্যান্ট হয়ে গেল। এটা। আর ট্রান্সফরমেশন দেখো, এখানে এক্ষেত্রেও একটা ডোনার থাকবে, একটা রিসিপিয়েন্ট থাকবে, অর্থাৎ এর কিছু এটা কিন্তু প্লাজমিড না, এটা ডিএনএ। হ্যাঁ, ডোনার এটা এমনি ডিএনএ, সে ডিএনএ কিছু জিন আছে, বা কিছু ডিএনএ, ওটা পুরো ডিএনএও ট্রান্সফার হতে পারে, কিছু জিন আছে, সেই জিনগুলো কি হতে পারে, এটা এনভায়রনমেন্টে কিন্তু হচ্ছে, এটা যে এনভায়রনমেন্টে, হ্যাঁ এনভায়রনমেন্টালি এটা থেকে এটা ট্রান্সফার হতে পারে, এটা রিসিভ করতে পারে, এটাকে বলা হয় ট্রান্সফরমেশন। অর্থাৎ এ একটা ডিএনএ নিয়ে এটা ট্রান্সফর্ম টু রেজিস্ট্যান্ট। একটা হলো ট্রান্সডাকশন, এটা সাধারণত ভাইরাসের মাধ্যমে হয়, ট্রান্সডিউস করা, এটা ভাইরাসের মাধ্যমে হয়। দেখো এখানে সাধারণত ফাস্ট, তোমরা যে নাম শুনেছো, T2 ফাস্ট, T4 ফাস্ট, T7 ফাস্ট। হ্যাঁ, এটা ফাস্ট একটা ভাইরাস। অর্থাৎ এই ভাইরাসটা কি করে, দেখো এই ভাইরাসটা কিন্তু এর স্পাইকের মতো থাকে, তাই না? স্পাইক গুলো এইখানে ফুটা করে দেয়। যেমন তোমরা জানো যে কিভাবে, যেমন কি বলে, এইচআইভি ভাইরাস কিভাবে একটা সেলের ভিতর প্রবেশ করে, কিছু কি বলে, কিছু রিসেপ্টরের মাধ্যমে, তাই না? অ্যান্টিজেন হিসেবে অ্যান্টিবডি রিসেপ্টর CD4 বিশেষ করে, এভাবে সে কি করতে পারে, যেখানে এখানে তো ওরকম CD4 এর বিষয় না, এখানে যে একটা স্পাইকের মতো, সেই স্পাইক দিয়ে এখানে ফুটা করে ফেলবে, এবং এ কি করতেছে, এই যে ফার্স্ট ডিএনএ, সেই ডিএনএটাকে এখানে ট্রান্সডিউস, এটাকে বলে ট্রান্সডিউস। হ্যাঁ, এটা তখন পরবর্তী কি হবে, এই ব্যাকটেরিয়াটা তখন রেজিস্ট্যান্ট হয়ে যাবে। এই হলো মোটামুটি বলতে গেলে যে মেকানিজম অফ রেজিস্ট্যান্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট। হ্যাঁ,
এটা এই তিন এই ফিগারের মাধ্যমে আমরা বলতে পারি, একটা ভার্টিক্যালি হচ্ছে আর একটা হরাইজন্টালি হচ্ছে, এবং হরাইজন্টালির মধ্যে তিনটা মেকানিজম থাকতে পারে: কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন। আর একটু ট্রান্সফরমেশনটা স্যার আরেকবার একটু। ট্রান্সফরমেশনটা এইখানে, এটা যদি আমরা সিম্পলি বলি যে একটা ব্যাকটেরিয়া আর একটা ব্যাকটেরিয়া থেকে কিছু ডিএনএটা নিয়ে নেওয়া। হ্যাঁ, এই যেমন এটা হলো ডোনার ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার যে ডিএনএ গুলো আছে, এবং ডিএনএ এর মধ্যে অবশ্যই রেজিস্ট্যান্ট জিন আছে, কারণ তোমরা জানো যে ডিএনএ এর একটা অংশই হলো জিন, তাই না? ডিএনএ একটা অংশই জিন। সেটা এটা জিনটা অবশ্যই প্রোটিন, সেটা অনেকটা তোমার জানো যে সেন্ট্রাল ডগমা যেভাবে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হয়, তো ডিএনএ এর একটা অংশ জিন, মনে করো এটা একটা রেজিস্ট্যান্ট জিন। সো এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মনে করো এই জিনটা আসছে একটা রেজিস্ট্যান্ট একটা অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে, তো এই কি করবে, একটা পার্ট অফ ডিএনএ যেটা আমরা এই জিন, এটা এই ব্যাকটেরিয়া থেকে এই ব্যাকটেরিয়াতে ট্রান্সফার হয়ে গেল। তো ট্রান্সফার হওয়ার ফলে কি হলো, এই ব্যাকটেরিয়াটা প্রথমে এটা নন রেজিস্ট্যান্ট ছিল, পরবর্তীতে এটা ট্রান্সফর্ম টু রেজিস্ট্যান্ট। এটা হলো ও ট্রান্সফরমেশন, আচ্ছা আচ্ছা বুঝলাম। ট্রান্সফর্ম হওয়া। এবং এটা আর একটা ক্লোনিং এর ক্ষেত্রে এটা একটা মেকানিজম। ক্লোনিং এর ক্ষেত্রে আমরা তো ক্লোনিংটা যদি বলি, যেমন ক্লোনিংটা যদি তোমাদের মনে থাকে, হ্যাঁ, ক্লোনিং মানে কি, যে ক্লোন করা, অর্থাৎ তোমার একটা টার্গেট জিন, কপি। হ্যাঁ, সেই টার্গেট জিনটা একটা ভেক্টরের মধ্যে, হ্যাঁ, যেটা তোমাদের অনেকবার বলছি ইয়েতে ভ্যাকসিনের সময় বিশেষ করে, হ্যাঁ, যে একটা ভেক্টর আছে, সাধারণত লিনিয়ার, কমার্শিয়ালি লিনিয়ার পাওয়া যায়, এবং এটা এখানে বিভিন্ন লাইগেজ এনজাইম দেওয়া হয়, কিছু বাফার দেওয়া হয়, সব দিয়ে এটাকে বলা হয় ইনসার্ট, যেটা টার্গেট জিন, এটা বলে জিওআই বলা হয় অনেক সময়, জিন অফ ইন্টারেস্ট। হ্যাঁ, এটা দিয়ে এখানে মিক্স করে দিলে এটা তখন সার্কুলার হয়ে যায়। সার্কুলার হইলে এই টার্গেটটাও এখানে থেকে যায়, হ্যাঁ, এই টার্গেটটা এখানে। তো এটা হলো আমার টার্গেট জিন। এই ক্ষেত্রে হবে কি, এটা হলো রেজিস্ট্যান্ট একটা জিন, হ্যাঁ, রেজিস্ট্যান্ট এটা হলো, এবং এটা তখন একটা প্লাজমিডের মতো হলো সার্কুলার ডিএনএ। এটা তখন কি করা হয়, এইটা এই ট্রান্সফরমেশন করা হয় ব্যাকটেরিয়ার। এখন এইটা এই মিক্সারটাকে একটা ব্যাকটেরিয়াল সেলে একটা টিউবের মধ্যে নিয়ে আইসে রেখে দিলে তখন এখানে ব্যাকটেরিয়া থাকবে, সেই কিছু ব্যাকটেরিয়া এই প্লাজমিডটাকে অ্যাকসেপ্ট করবে, যেটা এখানে হলো। হ্যাঁ, কিছু ব্যাকটেরিয়া এখানে, ব্যাকটেরিয়ার ভিতরে সাধারণত ইকোলাই ইউজ করা হয় এই ক্লোনিং এর ক্ষেত্রে, এটা অ্যাকসেপ্ট করে, রিসিভ করে, এবং এখানে একটা হিট শক দেওয়া হয় 42 ডিগ্রি সেলসিয়াসে। 42 ডিগ্রি সেলসিয়াস সাধারণত 45 বা 50 মিনিটস, 50 সেকেন্ডস, হ্যাঁ, 45 বা 50 সেকেন্ডস এটা হিট শক দেওয়া হয়। হিট শক দিলে তখন এই ব্যাকটেরিয়ার ভিতরে এটা প্লাজমিডটা ঢুকে যায়, এবং এরপরে কিছুটা আইসে রাখা হয় 2 মিনিটের মতো আইসে, তারপরে পার্মানেন্টলি এই ব্যাকটেরিয়াগুলো রেজিস্ট্যান্ট হয়ে যাবে, অর্থাৎ এখানে প্লাজমিড চলে গেল এবং প্লাজমিডের ভিতরে একটা রেজিস্ট্যান্ট জিন আছে। সো এটা 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 হলো ট্রান্সফরমেশন, এবং এটা আমরা তো ল্যাবরেটরিতে করতেছি, এটাকে বলা ইনভিট্রো, হ্যাঁ, ইনভিট্রো ট্রান্সফরমেশন। এই জিনিসটাই এনভায়রনমেন্টে হয় ন্যাচারালি। হ্যাঁ, এই যে কাজটা হলো এখানে আমি যেটা করলাম, এই জিনিসটাই ন্যাচারালি এখানে হচ্ছে। এবং সেটা নিচ্ছে কাছে, এই যে প্লাজমিডটা আমরা তো নিজেরা দিচ্ছি, সাপ্লাই করতেছি, এবং সেটা কি করবে, সে অন্য একটা ব্যাকটেরিয়া থেকে এই প্লাজমিড বা জিন, শুধু জিনও হতে পারে, শুধু এখানে মানে একটা অংশ, এই অংশটা আবার এর ভিতরে যে প্লাজমিড আছে, সব ব্যাকটেরিয়ারই একটা প্লাজমিড থাকে, সব না ম্যাক্সিমামে প্লাজমিড থাকে ন্যাচারালি তাদের ইন্ডিজেনাস। তো সেই প্লাজমিডের ভিতরে এটা ইনসার্ট হয়ে গেল। সো এইভাবে রেজিস্ট্যান্ট এরা গ্রো করতেছে। তোমরা কি বুঝতে পারছো মেকানিজম গুলো সবাই? স্যার। বুঝতে না পারলে বলো, ঠিক আছে, চেষ্টা করবো আবার করতে। হ্যাঁ, বুঝছি স্যার। আচ্ছা, আর এই যে আমি যেভাবে পড়াচ্ছি, তোমরা পরীক্ষার খাতায় আমাকে একদম মুখস্থ লিখতে হবে এমন না, তোমরা নিজের মতো করে লিখবা, জাস্ট মূল কথাগুলো যেন ঠিক থাকে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান যুগে, যে মেকানিজম অফ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট। হ্যাঁ, কারণ এখন আমরা অ্যান্টিবায়োটিক নিয়ে খুবই মানে ওরিড, যে এত বেশি রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো আমরা এখন এখানে জানতে পারলাম যে আসলে কিভাবে রেজিস্ট্যান্টটা হচ্ছে, মেকানিজম গুলো কি কি। তোমরা ভবিষ্যতে কোথাও ভাইবা বা পরীক্ষা করলে এই রিলেটেড থাকলে এটা কিন্তু জিজ্ঞেস করবে যে কিভাবে ব্যাকটেরিয়া একটা অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে রেজিস্ট্যান্ট হয়।
তখন তোমরা এই ফিগারটা জাস্ট মনে রেখে তোমরা এইগুলো বলে দিতে পারবা যে একটা ক্রোমোজোমাল মিউটেশন হতে পারে, কিছু রেজিস্ট্যান্ট জিন এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়া ট্রান্সফার হতে পারে, তারপরে ট্রান্সফরমেশন হতে পারে, ট্রান্সডাকশন, এগুলো জাস্ট সিম্পলি খুব সহজভাবে বলে দিলেই হবে। যেটা বলছিলাম একটা প্লাজমিডের একটা স্ট্রাকচার যদি আমি তোমাদেরকে দেখাই, হ্যাঁ এখানে এটা হলো কেমিক্যালি মানে সিনথেসাইজড, হ্যাঁ এটা কিন্তু ন্যাচারাল প্লাজমিড না, এটা কেমিক্যালি সিনথেসাইজ করা হয়। এটা একটা প্লাজমিড এবং এটা এখানে দেখো অনেক রিজিয়ন থাকে এবং এটার সাইজ দেখো, এখানে প্লাজমিডের সাইজ হলো 12,000 বেস পেয়ার, হ্যাঁ 12 কেবি। এবং এটা একটা নাম আছে, প্রত্যেকটা প্লাজমিডে যেটা কমার্শিয়ালি তৈরি হয় একটা নাম থাকে। এবং এই প্লাজমিডের দেখো কিছু কিছু অংশ আছে এবং সেই অংশগুলো যদি বলি, এখানে দেখো পিএসটি 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 আছে, পিএসটি, তারপরে এপিআই, এগুলো কি জানো তোমরা? পিএসটি, এজিইআই, হ্যাঁ এগুলো কি বলো তো? ইকোআর 5, তারপরে ইকোআর 1, তোমরা এগুলোর নাম শুনেছো কখনো? বলো তো কেউ। রেস্ট্রিকশন সাইট নাকি স্যার? রেস্ট্রিকশন এনজাইম, হ্যাঁ রেস্ট্রিকশন সাইট, রেস্ট্রিকশন এনজাইম। তো এই যে কিভাবে নামকরণ করতে হয় এগুলো তোমরা জানো, হ্যাঁ মনে হয় তোমাদের ওই জেনোমিক্সেও আমাকে একটু এগুলো পড়াতে হবে, হ্যাঁ বিশেষ করে যখন তোমরা আরএফএলপি নামে একটা দেখবা তোমাদের সিলেবাসে আসবে, ওইখানে রেস্ট্রিকশন শব্দটা আসবে। রেস্ট্রিকশন মানে কাটা, তাই না? এইগুলো এক একটা কাটিং সাইট, এগুলো এক একটা এনজাইম যেগুলো জানো যে প্যালান্ড্রোমিক নাম শুনেছো না? প্যালান্ড্রোম শুনেছো? প্যালান্ড্রোমিক স্যার শুনেছো? শুনেছিলাম স্যার। প্যালান্ড্রোমি হলো এমনই একটা মানে কিছু লেটার, ফর এক্সাম্পল, যেটা দুই দিক থেকে যদি তুমি পড়ো, রিড করো, একই হবে। যেমন মনে করো আমরা ম্যাডাম, হ্যাঁ MADAM, এটাকে যদি আমরা উল্টা দিক থেকে পড়ি MADAM, তাই না? এগুলো হলো প্যালান্ড্রোম, যেটা এদিক থেকে পড়লেও একই হয়, এদিক থেকে পড়লেও একই রকম হয়। সেরকমই কিছু এগুলো হলো প্যালান্ড্রোম, হ্যাঁ এগুলো যে রেস্ট্রিকশন এনজাইম বা রেস্ট্রিকশন যে সিকোয়েন্স, সাধারণত এগুলো হতে পারে 4 থেকে 8, হ্যাঁ বেস পেয়ার, খুব শর্ট, হ্যাঁ 4 থেকে 8, ম্যাক্সিমাম ক্ষেত্রে 6 হয়, খুব বেশি ক্ষেত্রে 6 হয়। এদেরকে বলে 6 কাটার, CUTER, অর্থাৎ কাটার মানে কাটে, হ্যাঁ। এবং এগুলো তোমরা জানো যে কিছু আছে স্টিকি এন্ড আর ব্লান্ট এন্ড, নাম শুনেছো না? স্টিকি এন্ড ব্লান্ট, স্টিকি কখন হয়, ব্লান্ট কখন, এগুলো আমি ওই ক্ষেত্রে তোমাদের পড়াবো। তারপরে জাস্ট একটু ইন্ট্রোডিউস করতেছি তোমাদের। যেমন মনে করো একটা এনজাইম, এখানে যদি আমার এক্স্যাক্টলি মনে নেই এগুলোর সিকোয়েন্স গুলো, তোমরা ইজিলি এগুলো গুগল করলে পাবা। তো জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আমি, মনে করো AGC, তারপরে হলো এটার কি হবে এখানে, এর এটা হলো টি, তাই না? TC, এখন এখান থেকে আবার যদি CGA, কয়টা হলো? 1 2 3 4 5 6। এখন এখানে এটা যদি আমরা উল্টা করি তাহলে কি হবে? GCT। এখন এটা যদি আমরা পড়ি দেখো TCGGCT, TCGGCT, দুই দিক থেকে পড়লে একই রকম হচ্ছে, তাই না? এদিক থেকে পড়লেও একই রকম হবে, এদিক থেকে পড়লে একই রকম হবে। তো এই ধরনের একটা সিকোয়েন্স থাকে এক একটা এনজাইমের ক্ষেত্রে, এই রেস্ট্রিকশন, এটাগুলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তো এগুলো রাখার পেছনে কারণ আছে, হ্যাঁ এগুলো আমি তোমাদেরকে ওই জেনোমিক্সের ক্লাসে এগুলো পড়াবো। তো এখানে একটা অংশ দেখো তোমরা, AMP, হ্যাঁ AMP মানে কি বলো তো? AMP মানে হলো অ্যাম্পিসিলিন, অর্থাৎ এই যে একটা চাকা দেখতেছো, এগুলো কিন্তু প্রত্যেকটাই হলো এক একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, হ্যাঁ এখানে A আছে, T
টি আছে, হ্যাঁ, এর পুরাটা সার্কুলার হিসেবে এই 12,000 বেস পেয়ারের এটা একটা সার্কুলার, পুরাটাই হলো এটিসি জিজিসি এগুলো দিয়ে এটা ভরানো। তো এখানে যে একটা সিকোয়েন্স গুলো এখানে আছে, এই যে এখানে 12,000 পজিশন, এটা হ্যাঁ এটা কিন্তু পজিশন, এখানে 10,000 পজিশনে এইটা হলো 10,000 পজিশন, অর্থাৎ আমরা শুরু করব এইখান থেকে 1 2 3 থেকে এখানে শুরু করে বেস পেয়ার, এখানে 2,000 বেস পেয়ার, 4,000, 6,000, 8,000, 10,000, 12,000 বেস পেয়ার এখানে। তো এইগুলো বেস পেয়ার পজিশন এটা। তো এখানে দেখা যাচ্ছে যে 12,000 পজিশনের কাছাকাছি একটা সিকোয়েন্স আছে যেটা হলো এমপিসিলিন রেজিস্ট্যান্ট, অর্থাৎ এখানে একটা সিকোয়েন্স বা জিন আছে যেটা এমপিসিলিন রেজিস্ট্যান্সের জন্য দায়ী। হ্যাঁ, এখানে আরো একাধিক থাকতে পারে, মাল্টিপল রেজিস্ট্যান্স জিন থাকতে পারে কিছু। এখানে আবার দেখো পিবিএস, হ্যাঁ পিবি5, এটা হলো পিবি5 দিয়ে কি বুঝাইছে, টার্মিনাল রিপিট, এগুলো অনেক মানে একটু কঠিন বিষয়। এসবি40 এগুলো ভাইরাল, এখানে এগুলো নিয়ে আমরা বেশি কথা বলবো না, জাস্ট দেখানোর জন্য যে এরকম একটা প্লাজমিড এবং তার মধ্যে একটা সিকোয়েন্স থাকে যেটা হলো এমপিসিলিন রেজিস্ট্যান্ট, এমপিসিলিন একটা অ্যান্টিবায়োটিক। তো এরকম একাধিক থাকতে পারে, যাক এগুলো নিয়ে আমরা পরে অন্য ইয়েতে ডিসকাস করব। তো এখানে আরো কিছু বিষয় আছে যে এই জিনগুলো তো ট্রান্সফার হলো, যেগুলো আমি অলরেডি বলে ফেলছি। হ্যাঁ, তিনটা বিষয়গুলো বলে ফেলছি, এখানে আমাদের দরকার নেই আর। আমরা এখন আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট জিন ইন অ্যাকোয়াকালচার এনভায়রনমেন্ট। তো কি কি ধরনের জিন আসলে থাকতে পারে, কারণ একটা অন্যতম মানে মাধ্যম যেটা জিন না থাকলেও তো রেজিস্ট্যান্ট হয়, বাট জিন এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা অ্যান্টিবায়োটিকে রেজিস্ট্যান্ট হওয়ার জন্য। হ্যাঁ, এবং আমরা সেই জিনগুলোকে আইডেন্টিফাই করতে পারি, বিভিন্ন ব্যাকটেরিয়া আইসোলেট করে সেই ব্যাকটেরিয়া থেকে আমরা জিন করতে পারি, আইসোলেট করতে পারি। সো এখানে দেখো আমরা জাস্ট কয়েকটা এক্সাম্পল দেবো, খুব বেশি পড়বো না, তোমরা পড়ে নিতে পারবা। যেমন কুইনোলন্সের মধ্যে কিছু গ্রুপ আছে, অক্সোলিনিক অ্যাসিড, ফ্লুমোকুইন, অ্যান্ড্রোফ্লক্সাসিন, তারপরে আছে এটা হল কুইনোলনের মধ্যে। টেট্রাসাইক্লিনের মধ্যে অক্সিটেট্রাসাইক্লিন, বিশেষ করে ফেনিকল, ফ্লোরোফেনিকল, মোস্ট ওয়াইডলি ইউজড অ্যান্টিমাইক্রোবিয়াল কম্পাউন্ডস। এগ্রিকালচার ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। এখন এইগুলোর এগেইনস্টে যদি আমি রেজিস্ট্যান্ট চাই কোনো একটা ব্যাকটেরিয়া, তাহলে তাদের কিছু নির্দিষ্ট জিন থাকে, যে জিনগুলো আমরা বলি এআরজিএস, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট জিনস, সেই জিনগুলো যা এইসব অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে রেজিস্ট্যান্ট গ্রো করে। এখন এই রেজিস্ট্যান্ট হওয়ার জন্য কিছু কিছু মেকানিজম আছে যারা এদেরকে খুব হেল্প করে। হ্যাঁ, রেজিস্ট্যান্ট যেমন আমরা আগে যে মেকানিজম গুলো পড়লাম, যে এনভায়রনমেন্ট থেকে কিছু কিছু রিসিভ করা, জিনগুলোকে নেওয়া, ট্রান্সফর্ম হওয়া, এগুলো কিছু মেকানিজম আছে, যেমন ট্রান্সপোজন, প্লাজমিড নিয়ে তো কথা বললাম, যে প্লাজমিডের মাধ্যমে খুব সহজেই এটা রেজিস্ট্যান্ট হতে পারে। হ্যাঁ, ট্রান্সপোজনটা কি? ট্রান্সপোজনটা হলো যে মুভিং ডিএনএ। হ্যাঁ, যে এনভায়রনমেন্টে কিছু ছোট ছোট ডিএনএ ফ্র্যাগমেন্ট থাকতে পারে, যেগুলো মুভিং ডিএনএ বলি আমরা, সেগুলো কোনো একটা ব্যাকটেরিয়া সেগুলো অ্যাকসেপ্ট করতে পারে, এবং সেইগুলোর মধ্যে অনেক আছে যারা এরকম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। হ্যাঁ, এবং এগুলো ট্রান্সপোজন যেটা বললাম, যে ছোট ছোট ফ্র্যাগমেন্ট, ডিএনএ ফ্র্যাগমেন্ট, এবং এগুলো মিউটেশনের মাধ্যমে হতে পারে, যে ইভলিউশনের মাধ্যমে হতে পারে। এক বছরের পর বছর যখন এরকম মিউটেশন রেপ্লিকেশন হচ্ছে, তখন কিছু কিছু এই ট্রান্সপোজন তৈরি হয়, এবং আমাদের বডিতে হচ্ছে, হিউম্যান যে কোনো অ্যানিমেলের ক্ষেত্রে এরকম ট্রান্সপোজন তৈরি হয়। ট্রান্সপোজন মানে হলো কিছু স্মল, মানে এটা কি বলা হয়, যে মোবাইল জেনেটিক এলিমেন্টস, এগুলো এরা সবসময় এনভায়রনমেন্টে বা আমাদের বডিতে এগুলো আছে, এবং যখন যখন সেল এক থেকে আরেকটা সেলের রেপ্লিকেশন হয়, তখন এক সেল থেকে আরেক সেলের ভিতরে এগুলো ট্রান্সফার হতে পারে। ইন্টাগ্রনসও একই রকম, এগুলো মানে মোবাইল জেনেটিক ম্যাটেরিয়াল। হ্যাঁ, এগুলো ট্রান্সফার হওয়ার মাধ্যমে এগুলো রেজিস্ট্যান্ট গ্রো করতে পারে। তো আমরা একটা লিস্ট দেখবো এখন। দেখো এখানে জাস্ট একটা কিছু এক্সাম্পল, হ্যাঁ, যে কিভাবে কি কি জিন থাকতে পারে। যেমন মনে করো
এই যেমন গাইরেস এ, গাইরেস বি, যেটা আমি তোমাদেরকে বললাম যে গাইরেস, যেটা কুইনোলোনের ক্ষেত্রে এই এনজাইমটা থাকলে, এই জিনটা থাকলে কুইনোলোন রেজিস্ট্যান্ট হবে। হ্যাঁ, তারপরে পার্ক সি, পার্ক ই, এটা টপো আইসোমারেস। হ্যাঁ, এটাও এই কয়েলিং এর, ডিএনএ কয়েলিং এ হেল্প করে। এক্ষেত্রে কুইনোলোন এটাকে কুইনোলোন এগেইনস্ট রেজিস্ট্যান্ট জিন। তারপরে কিউএনআর, যেমন কিউএনআর এ, কিউএনআর বি, কিউএনআর এস, এটাও কুইনোলোন। হ্যাঁ, এগুলো কিছু ফাংশন এখানে আছে, কি কি কাজ করে এই জিনগুলো। প্রোটেক্টস ডিএনএ গাইরেস এন্ড topoisomerase 4 ফ্রম ইনহিবিশন বাই কুইনোলোনস, কুইনোলোনস এর এগেইনস্টে ইনহিবিশন গ্রো করে। এএসসি, এগুলো একটা জিন, এটা কানামাইসিন কুইনোলোন এগেইনস্টে এটা রেজিস্ট্যান্ট। তারপরে এটা আরেকটা সিপ্রোফ্লক্সাসিন কুইনোলোন। তারপরে দেখো এখানে টেট এ বি সি এর অনেকগুলো আছে, ও কিউ এস ডাব্লিউ টি, এগুলো টেট 35, টেট 39, এগুলো টেট্রাসাইক্লিনের, বোঝাই যায় টেট থেকে টেট্রাসাইক্লিনের এগেইনস্টে এই জিনগুলো। সো তোমরা যদি কোনো একটা এগুলোর এগেইনস্টে আবার কিছু কিছু ব্যাকটেরিয়াল আছে যেগুলো এই এই জিনগুলো যে ব্যাকটেরিয়ার মধ্যে থাকে, ফ্লোর আর ফেক্স এ, এটা ফ্লোরোফেনিকল, সিএফআর, এটা ফ্লোরোফেনিকল। হ্যাঁ, অর্থাৎ এই সব অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে এই জিনগুলো রেজিস্ট্যান্ট। হ্যাঁ, সাল 1 2 3, হ্যাঁ, সালফানামাইড। স্ট্র্যাট এ, স্ট্র্যাট বি, এটা একটা কমপ্লেক্স, দুইটা জিন একসাথে, এটা স্ট্রেপ্টোমাইসিনের এগেইনস্টে রেজিস্ট্যান্ট গ্রো করে। তো আমি তোমাদেরকে একটা পেপার দিয়ে দেবো, একটা পেপার থেকে এইগুলো নেয়া। সেই পেপারে এটার এই 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 বিষয়গুলো তোমরা একটু এক্সপ্লেনেশন পাবা। হ্যাঁ, আমি পরবর্তীতে তোমাদেরকে ওটা একটু দেখাবো। আচ্ছা, ওটা আমি এখন একটু দেখাই। দেখানো, তোমাদের কি একটু ব্রেক দিয়ে আমি আধা ঘন্টা পড়াতে পারি? হুম স্যার হুম কি বলো সবাই? 10 মিনিট ব্রেক দিয়ে, আর আমি যদি আধা ঘন্টাই করি তাহলে একটু এটা এই অংশটা শেষ হয়। হ্যাঁ, ব্রেক না দিয়ে পড়ায় ফেলেন স্যার। তোমাদের যদি আপত্তি না থাকে আমি এটা করতে পারি। একটু তাড়াতাড়ি পড়াই ফেলেন স্যার। রাত হয়ে গেছে না, ক্লাসই তো শুরু করলাম রাত। শেষ করি, মানে কঠিন ছিল তো স্যার, এই জন্য স্যার মাথার উপর দিয়ে মানে অনেক কিছু গেছে। মাথার মধ্যে চলে যাচ্ছে। না, এখন সোফার যতটুকু পড়ালাম আছে এগুলো কঠিন কিছু না। যদি আমি সহজ কথায় তোমাদেরকে সামারাইজ করি, সেটা হলো ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট গ্রো করে, এটার মেকানিজম গুলো আমরা পড়লাম। একটা হতে পারে যেটা ভার্টিক্যাল, সে ভার্টিক্যালটা হলো ক্রোমোজোম মিউটেশনের মাধ্যমে হয়। একটা হরাইজন্টাল, এক্ষেত্রে জিন ট্রান্সফার হয়। জিন ট্রান্সফার গুলো কি কি মেকানিজম হতে পারে? একটা হতে পারে কনজুগেশনের মাধ্যমে, একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া জিনকে ট্রান্সফার হতে পারে। আবার কিছু হতে পারে যেমন ট্রান্সডাকশন, কিছু ভাইরাস এদেরকে কিছু জিন ঢুকিয়ে দিতে পারে ভিতরে। কিছু হতে পারে অন্য ব্যাকটেরিয়া থেকে ট্রান্সফর্ম হতে পারে, জিনগুলো নিয়ে নিতে পারে এনভায়রনমেন্ট থেকে। খুব ভেরি সিম্পল। এবং এগুলোর মধ্যে এইগুলো কি হয়, কিছু জিন যেটা আছে অ্যাকুয়াকালচারের ক্ষেত্রে, কি কি ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে কি কি জিন থাকে, রেজিস্ট্যান্ট জিন, সেগুলো আমরা দেখলাম। ভেরি সিম্পল, এগুলো মানে কঠিন করে দেখার কিছু নাই, বুঝছো? জি স্যার। হ্যাঁ, খুবই। আর জিন তো তোমরা জানো জিন কি, তাই না? এগুলো তো এখন আর বলার কিছু নাই। আমি তো তোমাদেরকে ইমিউনোলজিতে অনেকটাই জিন সম্বন্ধে, হ্যাঁ, জিন মানে একটা প্রোটিনের অংশ বা জাস্ট সামথিং লাইক দ্যাট। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন আমাদের মূল ফার্মাকোলজি, এতক্ষণ তো হাবিজাবি বললাম, হ্যাঁ, ইন্ট্রোডাকশন। আমরা এখন মূল ফার্মাকোলজিতে যাব, যে ফার্মাকোকাইনেটিক্স অফ সাম সিলেক্টেড অ্যাকুয়াকালচার অ্যান্টিবায়োটিক্স। তোমাদের আমি 5টা জনকে 5টা অ্যান্টিবায়োটিকের আমি ফার্মাকোকাইনেটিক্স এবং সাথে আরো কিছু রিলেটেড ইনফরমেশন সহ অ্যাসাইনমেন্ট দিয়েছি। তোমাদের বলেছিলাম কিন্তু যে 1200 থেকে 1500 লেখা আছে, যেটা এখন এটা করতে হবে তোমাকে 1500 থেকে, হ্যাঁ, 1500 থেকে 2500 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। আর আসলে একাডেমিক কমিটির ডিসিশন হাতে লেখা, বাট আমি তোমাদেরকে বলেছি যে টাইপ করবা, তোমাদের সবার যেহেতু কম্পিউটার আছে টাইপ করবা। আর যেহেতু ডিফারেন্ট অ্যাসাইনমেন্ট, সো একজন আরেকজনের সাথে কপি হওয়ার সম্ভাবনা নাই। তারপরে এটাকে আমি প্লেজারিজম চেক করব, এবং প্লেজারিজম চেক করার জন্য তোমরা আগে আমার কাছে সাবমিট করতে পারো। হ্যাঁ, এবং পরবর্তীতে আমি আবার একটা সুযোগ দেবো, এটা রিপোর্টটা মানে চেক করে তোমাদেরকে পাঠিয়ে দেবো। তোমরা সেটা আবার আরেকটু মডিফাই করে সেটাই করবা। আমি তোমাদের অন্য একটা সময় আমি দেখাবো কিভাবে লিখতে হয়, প্যারাফ্রেজ করতে হয়। তোমরা জানো হয়তো প্যারাফ্রেজিং। হ্যাঁ, প্যারাফ্রেজ করা, একটা প্যারা আছে, সেটা তুমি হুবহু লিখতে পারো না,
যেটা করে সেটাকে প্লেজিয়ারিজম বলে। প্লেজিয়ারিজম আরো অনেক ধরনের সংজ্ঞা আছে, কিছু আছে তুমি রেফারেন্স ছাড়া যদি লেখো সেক্ষেত্রে এটা প্লেজিয়ারিজম। এখন এটা নিয়ে তো তোমরা অনেক মানে শুনতেছো যে চর্যবৃত্তি বা এই হাবিজাবি বলে। তো এটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের যেটা মূল কাজ করতে হয় প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ শব্দটার সাথে পরিচিত তোমরা? প্যারাফ্রেজ শুনো নাই? না শুনলে বলো, শুনি নাই, অসুবিধা নাই স্যার। হ্যাঁ, এটা প্যারাফ্রেজটা হলো যেমন তুমি এখানে একটা প্যারা আছে, হ্যাঁ একটা প্যারা আছে, এই প্যারাটা তুমি তোমার অ্যাসাইনমেন্টের জন্য লিখবা। এখন এটা তুমি এখান থেকে হুবহু এখান থেকে কপি পেস্ট করে তুমি তোমার অ্যাসাইনমেন্টে লিখতে পারো না, লিখতে পারবা না। লিখতে পারাটাকে বলা হয়, এটা হলো প্লেজিয়ারিজম। এখন কি করতে হবে তোমাকে? এটা আমি তোমাকে দাঁড়াও একটু, এটা একটু স্টপ করে আমি আরেকটা একটু দেখাচ্ছি। অন্য একটা দেখাচ্ছি একটা স্লাইডে। একটা খোলা ছিল। Just a minute. আচ্ছা, তোমরা কি পেপারটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, গুড। জি স্যার। এখানে মনে করো আমি ইন্ট্রোডাকশনে এখানে আসলাম। ইন্ট্রোডাকশনে এখানে দেখো একটা লাইন লেখা আছে, থ্রো এ কন্টিনিউয়াস প্রসেস অফ এক্সপানশন, ইন্টেন্সিফিকেশন অ্যান্ড ডাইভার্সিফিকেশন, অ্যাকোয়াকালচার হ্যাজ বিকাম দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ফুড ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তো এখন আমি কি করব? আমার অ্যাসাইনমেন্টের জন্য আমি পুরোটা কপি করে এই অ্যাসাইনমেন্ট এই রেফারেন্স সহ কপি করে নিয়ে পেস্ট করে দেবো। এটাকে বলা হয়, এটা জাস্ট কপি পেস্ট, এটা হলো প্লেজিয়ারিজম। তুমি হুবহু লিখতে পারো না। এখন কি করতে হবে তোমাকে? এই প্যারাটাকে তোমার এই সেন্টেন্সটাকে তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। এই সেন্টেন্সটাকে নিজের ভাষায় লিখতে হবে। আচ্ছা, বলো তো, সঙ্গীতা বলো, এই সেন্টেন্সটাকে তুমি চেঞ্জ করে কিভাবে তুমি লিখতে পারো? এই অর্থটাকে ঠিক রেখে তুমি অন্যভাবে লিখবা, কিভাবে করতে পারো বলো তো? আর পিছনেরটা সামনে নিয়ে আসলাম, বা একটু হ্যাজ বা এই সামথিং কিছু ওয়ার্ড গুলা চেঞ্জ করলে। হ্যাঁ, অনেক সময় যেটা করি আমরা, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সিনোনিম ইউজ করি, তাই না? জি স্যার, সিনোনিমটা ইউজ করতে পারি। সিনোনিম ইউজ করি, কিন্তু সিনোনিম ইউজ করলেই যে এটা চেঞ্জ হলো তাও না, এটাকে তোমাকে একটু অন্যভাবে লিখতে হবে। যেমন মনে করো, এটা যদি আমি বলি, হ্যাঁ, এখানে বলছে থ্রো এ কন্টিনিউয়াস প্রসেস অফ এক্সপানশন, ইন্টেন্সিফিকেশন এবং ডাইভার্সিফিকেশন, একুয়াকালচার হ্যাজ বিকাম দ্য ফাস্টেস্ট। তাহলে তুমি এটা প্রথমে শুরু করতে পারো যে একুয়াকালচার, এটা হ্যাজ না বলে তুমি একুয়াকালচার ইজ দ্য ফাস্টেস্ট ফুড প্রডিউসিং সেক্টর। ইন্ডাস্ট্রি না বলে সেক্টর বললাম। যে একুয়াকালচার হ্যাজ না বলে একুয়াকালচার ইজ দ্য ফাস্টেস্ট ফুড প্রডিউসিং সেক্টর, which is expanding through intensification, ইন্টেন্সিফাইং অর হ্যাঁ, এভাবে তোমরা চেঞ্জ করতে পারো। বাট এটা করলেও কিন্তু এই রেফারেন্সটা রাখতে হবে, বুঝছো? এই রেফারেন্সটা রাখতে হবে। আরেকটা হলো যেটা, যে কোনো একটা পেপার রেফারেন্স করা, এই রেফারেন্সে ঢুকে ওই পেপারটা পড়া, তারপরে সাইড করা। কিন্তু অনেক জি ক্ষেত্রে স্যার। এটা হুবহু এটা এখানে লিখে দেই। এই লোকটা এই কথা বলছে কিনা সেটা আমরা চেকও করি না। অনেক সময় অনেক পেপারে এরকম ভুল দেয়, তুমি এটা জি স্যার। পেপারে ঢুকে পড়ে দেখো এই কথাই না, এখানে নাই। হ্যাঁ, সে অথবা আরেকজনকে সাইড করছে। এবার করতে করতে, বিশেষ করে আমি যখন পিএইচডি থিসিস লিখি, আমি অনেক ক্ষেত্রে পাওয়া গেছে যে আসলে যেটাকে সাইড করছে, হ্যাঁ, সে লোকে ওখানে ওই কথা বলে নাই, অথবা ওই লোকটা আরেক লোককে সাইড করছে, সে আরেকজনকে সাইড করছে। জি স্যার, এরকমও হয় স্যার, মানে একজন আরেকজনকে সাইড করে। কি, সেক্ষেত্রে স্যার ওটা কি দেখা যাবে? হ্যাঁ, তুমি সেক্ষেত্রে যেটা করবা, এইখানে লিখে দিবা সাইটেড ইন অমুক। তাহলে তুমি মনে করো এই পেপারটা খুঁজে দেখলা, এই পেপারটা পড়লা এখানে, হ্যাঁ, এখানে দেখো, এখানে আছে যে পোস্ট অফ সামথিং, হ্যাঁ, এই পেপারটার ভিতরে ঢুকে পড়লা, দেখো ওই কথাটা লেখা নাই। তখন তুমি কি করবা? তখন তুমি যেটা করতে পারো, এই লোক তো বলছে এই কথা, হ্যাঁ,
তখন তুমি এই লোকের রেফারেন্স দিয়ে দিবা, তুমি যে এই পেপারটা যেটা, এই জি স্যার। পেপারটার রেফারেন্সটা তোমাকে দিতে হবে। তো এইভাবে এই প্যারাফ্রেজ এটা। তো তোমাদেরকে আমি একদিন একটা লেকচার নেব কিভাবে লিখতে হয়। তোমাদের যে অ্যাসাইনমেন্টটা তোমরা লিখবা, এটা লেখার উপরে তোমরা একটা আলাদা আমাকে এক্সট্রা সময় দিও, 30 মিনিট 40 মিনিট বা 1 ঘন্টা একটা সময় তোমরা যদি চাও। হ্যাঁ, জি স্যার। আমি তোমাদেরকে এই লেখার উপরে আমি ই করব। আর রেফারেন্স কিভাবে লিখতে হয়, বিশেষ করে তোমরা এখন যেহেতু মাস্টার্সে পড়ো, সো মাস্টার্স তোমাদেরকে কদিন পরে থিসিস লিখতে হবে। এটা আশা করি হেল্পফুল হবে, বিশেষ করে দেশের বাইরে যারা মাস্টার্স করে। আমি তো মাস্টার্স না করলেও আমি কিছু অভিজ্ঞতা আছে, মাস্টার্স স্টুডেন্টদের কিছু সুপারভাইজ করেছি, সেক্ষেত্রে দেখার অভিজ্ঞতা হয়েছে। তো ওদের মাস্টার্সে শুধু এরকম কোর্স ওয়ার্ক না, কোর্স ওয়ার্কের ছাড়াও ওদের তো থিসিস একটা থাকেই, থিসিস প্রজেক্ট যেটা যাই বলি, সেটা ছাড়াও ওদের প্র্যাকটিক্যাল হয়। হ্যাঁ, কোর্স ওয়াইজ প্র্যাকটিক্যাল হয়। তারপরে ওদের কিছু স্কিল ডেভেলপমেন্ট কিছু কোর্স থাকে, যেক্ষেত্রে তোমাদেরকে কিছু স্ট্যাটিস্টিক্স এর সব সফটওয়্যার শেখানো হয়, কিছু হলো পেপার লেখা। হ্যাঁ, যেমন আমি সুযোগ পেলে, এত সুযোগ নেই, যেমন তোমাদেরকে 5 জনকে 5টা পেপার দিয়ে দিলাম, 5 জনের 5টা পেপার পড়ে এটা থেকে আমাকে জাস্ট সামারাইজ করে একটা পেপার, একটা প্যারা লেখা। হ্যাঁ, এটা কিছু কিছু ক্ষেত্রে হয়, এরকম হয়। আবার অনেক সময় হয় কি, আমি এই পেপারটা ফর এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দিলাম, এবং এই পেপার থেকে, এটা তো একটা রিভিউ আর্টিকেল, তো রিভিউ না দিয়ে অনেক সময় যেটা করা হয়, কোন একটা ফাইন্ডিংস দেওয়া হয়, এবং ফাইন্ডিংস এর ভিতরে মাঝখানে মাঝখানে গ্যাপ রাখা হয়, মানে তুলে দেওয়া হয়। মানে এখানে যেমন মনে করো একটা ফাইন্ডিংসে এই প্যারাটা আমি এখানে কেটে দিলাম, মুছে দিলাম। অথবা একটা ফিগার দেওয়া আছে, এখানে ফিগারের এক্সপ্লেনেশনটা আমি মুছে দিলাম। তোমাদেরকে কি করতে হবে, ওইটা পড়ে আসতে হবে, তোমাদেরকে পড়ে বুঝতে হবে। হ্যাঁ, যে ওইখানে কি হতে পারে, তারপর তোমাদেরকে ভাইবার মতো করা, যে তারপরে ধরা আর কি। তো এখন যেটা বলছিলাম, যে তোমাদেরকে আমি যে জিনের লিস্ট গুলো দিলাম, এই পেপার থেকে নিয়ে আমি হাইলাইট করে রাখছি। এই পেপারটা মনে হয় তোমাদেরকে আমি ওই গুগল ক্লাসরুমের সম্ভবত এখানে আপলোড করে দিছি। এটা তোমরা একটু পড়ে নিও, এখানে হাইলাইট করা আছে, এগুলো হলো ওই, এগুলোর কিছু এক্সপ্লেনেশন আছে। এনিওয়ে, আমি এটা স্টপ করে আমি খুব শর্টে বাকি অংশটা একটু শেষ করি। আচ্ছা, দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, জি স্যার। তো যেটা বলছিলাম, যে আমি তোমাদেরকে 5টা অ্যান্টিবায়োটিকের হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট দিয়েছি। একটা হলো কুইনোলন, একটা হলো টেট্রাসাইক্লিন, একটা সালফানামাইড, আর কি কি জানো, নাইট্রোফিউরান, তাই না? 5টা তোমাদের 5। ক্লোরমফেনিকল। হ্যাঁ, ক্লোরামফেনিকল। এই ওই দিন তো জয়ন্ত ছিলে না। জয়ন্ত, তুমি কি জানো তোমার টপিকটা কি? জি না স্যার। দেখো, এক সপ্তাহ হয়ে গেছে, তুমি জানো না। তুমি তাহলে এই আমি যে ভিডিওটা আপলোড করেছি সেটা তুমি এখনো দেখোনি, তাই না? জি না স্যার, দেখা হয়নি। তুমি তাহলে কত ক্লাসের ভিডিওটা দেখবা, দেখলে তুমি বুঝবা কি করতে হবে। তার আপডেটেডটা হলো যেটা ওয়ার্ড লিমিটটা একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, আমি এখন নেক্সট ইয়েতে যাই। তো ভাই আয় তাড়াতাড়ি। আচ্ছা, এখন আমরা 2টা অ্যান্টিবায়োটিক নিয়ে পড়বো, বাকি 5টা তোমাদের করা আছে, মানে তোমরা নিজেরা করবা। সেটা ইনস্ট্রাকশন দেয়া আছে কিভাবে। তো একটা হলো পেনিসিলিন। তো পেনিসিলিন নিয়ে আমরা বলেছি আগের ক্লাসে, যে মোড অফ অ্যাকশনে যেটা আমরা জানি, যে এটা ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিসটাকে ইনহিবিট করে, ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিস। পেনিসিলিন, এখানে আমরা এটার যে একটা বড় গ্রুপ, তারই একটা অংশ হলো পেনিসিলিন। এছাড়া আরো কিছু সেফালোস্পোরিন, আরো মিসসেলেনাস আছে। তো আমরা শুধু পেনিসিলিনটা নিয়ে একটু পড়বো। পেনিসিলিনের 2টা ভাগে ভাগ করা হয়, একটা হলো ন্যারো স্পেকট্রাম, একটা বলে ব্রড স্পেকট্রাম। তোমরা এটা জানো যে ন্যারো মানে হলো যেটা হয় গ্রাম নেগেটিভ অথবা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এগেইনস্টে কাজ করে, আর ওয়াইডার স্পেকট্রাম যেটা বোথ গ্রাম পজিটিভ নেগেটিভ এর বিরুদ্ধে কাজ করে। পেনিসিলিন কি গ্রাম পজিটিভ না নেগেটিভের এগেইনস্টে কাজ করে বলো তো? গ্রাম নেগেটিভের, তাই না? আচ্ছা, এখানে দেখো, এটা মোড অফ অ্যাকশনের মধ্যে যেটা পড়ে, যে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেল ওয়াল, এটা সেল ওয়াল সাধারণত লাইপোপ্রোটিন থাকে, লাইপোপলিস্যাকারাইড। এটা এইদিকে ছোট একটা পেপটিডোগ্লাইকেন থাকে, আর এটা থাকে সাইটোপ্লাজমিক মেমব্রেন। এবং এখানে
পিবিপি হলো পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। হ্যাঁ, এখানে এটা হলো পেনিসিলিন। এই পেনিসিলিনটা কি করে, এখানে বাইন্ড করে, পেনিসিলিনটা বাইন্ড করে এটা না এটা হলো এনজাইম, বিটা ল্যাকটামেজ এনজাইম। বিটা ল্যাকটামেজ এনজাইম এটা কি করে, এটা দেখো এখানে এই যে পোরিন একটা প্রোটিন, এই যে পোরাস, এই অংশ দিয়ে অ্যান্টিবায়োটিকটা প্রবেশ করে, অ্যান্টিবায়োটিক এই দিক দিয়ে প্রবেশ করে, পোরাস দিয়ে প্রবেশ করে এখানে আসলে যখন এখানে এইটার সাথে এই প্রোটিন বা এই প্রোটিনের সাথে এই পেনিসিলিনটা বাইন্ড করে, পেনিসিলিন। তো এখানে যখন বাইন্ড করবে তখন এই যে বিটা ল্যাকটামেজ এনজাইমটা আছে, এই বিটা ল্যাকটামেজ এনজাইমটা কি করে, তোমাদের আগের ক্লাসে আমি দেখিয়েছি, এখানেও হয়তো আছে পরে একটু, এখানে দেখো এই যে এই বিটা ল্যাকটাম রিংটা থাকে পেনিসিলিনের ক্ষেত্রে, এই বিটা ল্যাকটাম রিংটাকে এই বিটা ল্যাকটামেজ এই এনজাইমটা ভেঙে দেয়, রিংটাকে ভেঙে দেয়। তো রিংটা ভেঙে দিলে এই অ্যান্টিবায়োটিক ইজ নো মোর অ্যাক্টিভ। হ্যাঁ, তো এইটা হলো পেনিসিলিনের একটা মানে গ্রুপ ক্যারেক্টারিস্টিক্স, এটা এই যে বিটা এখানে থাকে, এটাকে বলা হয় 6-APA, APA। হ্যাঁ, এটাকে বলা হয় 6-অ্যামাইনো পেনিসিলিনিক অ্যাসিড। তো এটা একটা অ্যাসিড, কিন্তু দেখো এই যে অ্যাসিড গ্রুপ 6-অ্যামাইনো পেনিসিলিনিক অ্যাসিড। তো এটাকে বলা হয় থায়াজোলিডিং রিং, আর এটা হলো বিটা ল্যাকটাম রিং। এই বিটা ল্যাকটাম রিংটাকেই এই বিটা ল্যাকটামেজ এখানে এটাকে নষ্ট করে দিতে পারে, দিলে এটা রেজিস্ট্যান্ট হয়ে যায়। তো এখানে তোমাদেরকে আমি এই বইটা সম্ভবত আপলোড করে দিছি, তোমরা দেখে নিও। হ্যাঁ, ওই গুগল ক্লাসের ওখানে আপলোড করা আছে, এটা অ্যাকুয়াকালচার ফার্মাকোলজি, ওই বইটাতে এই লেখাগুলো আছে। সো এইটাই হলো মূল বিষয় যে এই গ্রুপের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি। এটা দেখো লার্জার গ্রুপে যেটা বিটা ল্যাকটাম, এটা মূল বিষয় হলো বিটা ল্যাকটাম থাকে, বিটা ল্যাকটাম রিং থাকে। এর গ্রুপের মধ্যে সেফালোস্পোরিনটাও আছে, আর কিছু আছে যখন পেনিসিলিন জি বলে একটা অ্যান্টিবায়োটিক আছে, যেটা পেনিসিলিয়াম নোটাটাম এই ফাঙ্গাস থেকে এটা প্রডিউস করা হয় ন্যাচারালি। আবার এখন সিনথেটিকও হয়, এখন তো বর্তমানে ফাঙ্গাস বা সিনথেটিক অ্যান্টিবায়োটিকও হতে পারে। এটার দেখো ইউজ করা হয় কি ক্ষেত্রে, যেমন ফিউরানকুলোসিস, তোমরা নাম শুনেছো, যার স্যালমোনিডের ক্ষেত্রে ফিউরানকুলোসিসের এগেইনস্টে এই অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। পাস্তুরিউলোসিস, এটা সিব্রিম ইয়েলোটেল ম্যারিন স্পার্সের এই ডিজিজটা হয়, এই এগেইনস্টে করা হয়। এটা হতে পারে দুই ধরনের ব্যাকটেরিয়ার জন্য, একটা এডোয়ার্সিওলোসিস, ক্যাটফিশ, ইল, তিলাপিয়া সিব্রিম, আর একটা স্ট্রেপ্টোকক্কোসিস, স্ট্রেপ্টোকক্কাস তোমরা জানো, জাপানিজ ইল, ইয়েলোটেল, ওকেশনালি রেইনবো ট্রাউট, এইসব ক্ষেত্রে এটা হতে পারে। আর এই অ্যান্টিবায়োটিকটা, ড্রাগটা হ্যাভ পোর অ্যাক্টিভিটি এগেইনস্ট ভিব্রিও এবং ইয়ারসিনিয়া রাটেরি, এর ক্ষেত্রে একটু কম অ্যাক্টিভ। অ্যারোমোনাস স্যালমোনিসিটা এটা অ্যাক্টিভ, এটার এগেইনস্ট অ্যাক্টিভ। সেমি সিনথেটিক পেনিসিলিন হতে পারে, মাইট বি এক্সপেক্টেড টু বি অ্যাক্টিভ এগেইনস্ট অ্যারোমোনাস। তো অ্যারোমোনাস স্যালমোনিসিটা হলো স্যালমোনিডের ক্ষেত্রে, এই যে স্যালমোনিড ফিশ, কোল্ড ওয়াটার ফিশের ক্ষেত্রে। আবার তোমরা জানো যে অ্যারোমোনাস হাইড্রোফিলা, হ্যাঁ, অ্যারোমোনাস হাইড্রোফিলা দেখো এখানে, এটা ক্ষেত্রে বা অ্যামোক্সিসিলিন যেটা, এটা পোর, হ্যাঁ, ফর অ্যারোমোনাস হাইড্রোফিলা, যেটা সাধারণত হলো ওয়ার্ম ওয়াটার ফিশের ক্ষেত্রে হতে পারে, আমাদের দেশের মাছের ক্ষেত্রে অ্যারোমোনাস হাইড্রোফিলা অ্যাটাক করতে পারে। অ্যারোমোনাস সোব্রিয়া অর্নামেন্টাল ফিশের ক্ষেত্রে। এগুলো ইউজ। আর যদি আমরা ডোজ দেখি, হ্যাঁ, ডোজের ক্ষেত্রে অ্যামোক্সিসিলিন যদি হয়, সেটা 40 থেকে 80 মিলিগ্রাম পার কেজি পার ডে ফর 10 ডেজ, এটা ফিউরানকুলোসিসের এগেইনস্টে এটা মানে এফিসিয়েন্ট। আর এমপিসিলিন এটা হতে পারে 40 মিলিগ্রাম পার কেজি পার ডে for 5 days for Pasteurella and streptococcal infection in ইয়েলোটেল, এটা ক্ষেত্রে ইউজ করা হয়। এটা ইনজেকশনের মাধ্যমে, এটা হলো ফিডের মাধ্যমে করা হয়। হ্যাঁ, আর ইনজেকশনের মাধ্যমে এটা ইন্টারমাস্কুলার ইনজেকশন দেওয়া যেতে পারে, যেটা 10 মিলিগ্রাম পার কেজি পার ডে। হ্যাঁ, স্যামনের ক্ষেত্রে এটা দেওয়া যেতে পারে। আর ইনজেকশনের মাধ্যমে যেটা স্বাভাবিকভাবে যে অ্যামোক্সিসিলিন ক্যান প্রডিউস ইফেক্টিভ সিরাম লেভেল হুইচ ক্যান বি মেইনটেইন ফর এ সিগনিফিক্যান্ট পিরিয়ড অফ টাইম। সো আমরা যদি ইনজেকশনের মাধ্যমে দেই, তাহলে সিরামে এটা আমরা তো কাইনেটিক্সে পড়েছি, ফার্মাকোকাইনেটিক্সে সিরামে এটা লেভেলটা দেখা হয়। তোমরা যদি মনে করতে পারো যে ব্লাডের সিরামে
এটা লেভেলটা কত হতে পারে। যেটা পিকে আসে, তোমরা যেমন 3-4 ঘন্টা পরে একটা পিকে আসে, তারপরে আবার এটা কমে যায়, তাই না? পিকে আসে কয় ঘন্টা পরে, এটাকে আমরা বলি টি ম্যাক্স। হ্যাঁ, টি ম্যাক্স বলি, টাইম ফর ম্যাক্সিমাম অ্যাভেলেবিলিটি। আবার ইমার্শনের হতে পারে, ইমার্শন মানে তো জানো যে ডুব দেওয়া, হ্যাঁ, ডিপিং, যেটা ডিপিং ইজ ইউজুয়ালি প্র্যাকটিস ফর সেনসিটিভ ফিশ। যেসব ফিশের ক্ষেত্রে মনে করো ইনজেকশন দেওয়া যায় না, অথবা যেসব ফিশ মেডিকেটেড ফিড খায় না, হ্যাঁ, খাওয়ানো যায় না, সেসবের ক্ষেত্রে আমরা ডিপিং বা ইমার্শনটা করতে পারি। তবে কিছু ভেরি লিটল ড্রাগ ইজ অ্যাবজর্ব থ্রু দ্য গিল। যেহেতু কারণ ড্রিপিং করা হলে সেক্ষেত্রে গিলের মাধ্যমেই তো যাবে, কারণ মুখ দিয়ে গিলের মাধ্যমেই অ্যাবজর্ব করে। সো এই ড্রাগের অ্যাবজর্পশন গিলের মাধ্যমে খুবই কম হয়। আচ্ছা, এটা হলো ফার্মাকোকাইনেটিক্স। যদি আমরা ধরি একটা মাছের ক্ষেত্রে, এখানে বলা হয়েছে ইউলোটিল। হ্যাঁ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ড্রাগটা যখন অ্যাডমিনিস্টার করা হয়, সেটা ইনজেকশনের মাধ্যমে হোক বা খাওয়ানোর মাধ্যমে হোক, হ্যাঁ, এখানে একটা হলো টাইম লাস্ট ডোজ। আমরা যদি প্রতিদিন দেই, হ্যাঁ, 1 দিন 2 দিন 3 দিন 7 দিন 7th ডেতে যেটা দিলাম লাস্ট ডোজ, এই ডোজের কত ঘন্টা পরে আমরা দেখতেছি 1, 3, 6 এগুলো আওয়ার্স। হ্যাঁ, যেমন এটা স্টার্টিং ইনিশিয়ালি তো সিরামে নাই। তো 1 ঘন্টা পরে দেখা গেছে সিরামে এটা কনসেন্ট্রেশন ppm 0.36 ppm। কিডনিতে দেখো আরো বেশি, হ্যাঁ, সরি লিভারে বেশি, কিডনিতে একটু কম, মাসেলে আরো কম। অর্থাৎ আমরা এই স্যাম্পলগুলো নিয়ে আমরা এই কনসেন্ট্রেশন দেখতে পারি। হ্যাঁ, তারপরে 3 ঘন্টা পরে দেখো এখানে এটা কমে গেছে। তো অর্থাৎ এখানে সিরামে ম্যাক্সিমাম ফার্স্ট আওয়ারে পাওয়া গেল, খুব কুইকলি এটা সিরামে চলে যায়। অর্থাৎ ড্রাগটা অ্যাডমিনিস্টার করার খুব অল্প সময়ের মধ্যে সিরামে চলে যায়। আবার এটা 1 ঘন্টায় দেখো এখানেও ম্যাক্সিমাম, এরপরে দেখো সময় বাড়তেছে, আবার লিভারে কমে যাচ্ছে, এবং 72 ঘন্টা পরে দেখা গেছে যে কোন অংশেই দেখা যাচ্ছে না। তার মানে কি বলতো? দেখা যাচ্ছে না মানে কি হচ্ছে? এক্সক্রিশনের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। এলিমিনেশন হচ্ছে, গুড। অর্থাৎ আমার 72 ঘন্টার আগে দেখো মেইনলি 48 ঘন্টাতেই শুধু লিভারে অল্প একটু আছে, কারণ লিভারে তো জমা হয়, অনেক মেটাবলিজম হয়, লিভারে খুব অল্প পরিমাণে করা গেছে। বাকি অন্য 48 ঘন্টার পরে দেখো কিছু নাই, অর্থাৎ আমাদের এলিমিনেশন হয়ে গেল। এখন এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এই যে কতটা বের হয়ে গেল, কেন গুরুত্বপূর্ণ বলতো? যে একটা ড্রাগের আমরা কোয়ালিটি যখন দেখব, সেই ড্রাগটা বডি থেকে, মানে ফিশ যেহেতু একটা কনজিউম করি আমরা, ফুড অ্যানিমেলস, তাই না? সো এইটা মানে বের হয়ে যাওয়া, রেসিডিউটা না থাকা, এটা গুরুত্বপূর্ণ। কারণ তোমরা জানো আমরা এটা পড়বো MRL। হ্যাঁ, এটা আমার সাথে পরিচিত তোমাদের MRL? বলো তো কেউ, MRL কি? ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল, তাই না? হ্যাঁ, ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল। রেসিডিউটা কি? আমরা কয়েকটা ক্লাস আগে বলেছি, রেসিডিউ বলতে আমরা কি বুঝি বলো তো, একটু মনে করো। রেসিডিউ যেটুকু স্যার থাকে স্যার ভিতরে আপটেক হয় স্যার। বডিতে কতটুকু রয়ে যাচ্ছে, মানে এক কাজ করার পরে কতটুকু রয়ে যাচ্ছে। যদি বেশি পরিমাণে বডিতে রয়ে যায় তাহলে আমরা যদি সেই মাছটা খাবো, সে অ্যান্টিবায়োটিক কিন্তু আমাদের বডিতে চলে যাবে আলটিমেটলি। তো সেই জন্য একটা ম্যাক্সিমাম লিমিট থাকে যে কতটুকু রেসিডিউ থাকতে পারে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখো এই আমরা এমপিসিলিনের ক্ষেত্রে যদি বলি যে এটা রেসিডিউ কিন্তু 72 ঘন্টা পরে থাকতেছে না। সো এখন আরেকটা আছে উইথড্রল পিরিয়ড। হ্যাঁ, কতদিন পরে আমি উইথড্র করতে পারি। এখানে আমি যতদিন এটা অ্যান্টিবায়োটিক দেব, ওই সময় কিন্তু ফিশ খাওয়া যাবে না, তাই না? ওই সময় কিন্তু ফিশ হারভেস্ট করে এটা করা যাবে না, বিক্রি করা যাবে না, কারণ তখন অ্যান্টিবায়োটিক বডিতে রয়ে যায়। সো এখানে উইথড্র করার 72 ঘন্টা পড়ছে এখানে, তাই না? যে লাস্ট ডোজ, দ্যাট মিন্স উইথড্র হয়ে গেছে। সো এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি অ্যান্টিবায়োটিক দিচ্ছি আমার ফিশ ফার্মে, আমি এটা কত সময় পরে, লাস্ট ডোজ দেওয়ার কতদিন পরে আমি এটাকে বিক্রি করতে পারবো বা খেতে পারবো। সো এটা অ্যান্টিবায়োটিক টু অ্যান্টিবায়োটিক, ফিশ টু ফিশ ভ্যারি করে, এবং এই ধরনের স্টাডি করার দরকার। আমাদের দেশে এই ধরনের কোনো স্টাডি নেই, বাট এগুলো আমরা হয়তো মানে আইডিয়া পেতে পারি যে অন্য মাছ থেকে, যেমন এগুলো এটা বলা হয়েছে ইউলোটেন, আমরা আমাদের এগুলো কালচার করা হয় না, তাই না? এখানে উইথড্রল পিরিয়ড যেটা বলছি, যে কথাটা বললাম, যে এখানে একটা রেগুলেশন আছে ইউ এবং ইউ এর যে MRL ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল, এই বিষয়গুলো মানতে হবে।
যেমন বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিতে বা ইউকে তে এগুলো খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়। হ্যাঁ, এটা ভ্যারি, এটা করে দেখো, উইন্টার পিরিয়ডস ভ্যারিং বিটুইন 30 টু 150 ডিগ্রি ডেজ। এই ডিগ্রি ডেজটা মনে আছে? আগের ক্লাসে আমি এটা এক্সপ্লেন করতে পারিনি। জি স্যার। তোমাদের এটা জানতে ইচ্ছা করে? বলেন। জি স্যার। এখন করে না মনে হয় নাকি? ধৈর্য নাই। আচ্ছা, আমি সংক্ষেপে ডিগ্রি ডেজটা জানা দরকার। এই টার্মের সাথে আসলে আমাদের দেশে রিসার্চের ক্ষেত্রে আমরা এই শব্দটা ইউজ করি না। সাধারণত আমরা ডেজ বলি না, যে মাছ চাষ করছি কতদিন, 30 দিন, 40 দিন। ডিগ্রি ডেজটা হলো, তোমরা তো ডিগ্রি জানো, ডিগ্রি এখানে কোন ক্ষেত্রে ইউজ করা হয়? টেম্পারেচারের ক্ষেত্রে ডিগ্রি ইউজ করা হয়, তাই না? টেম্পারেচার ক্ষেত্রে ডিগ্রি, ফারেনহাইট বা সেলসিয়াস। এখন আমরা মনে করো মাছ চাষ করি বা অন্য যে কোনো শস্য যদি আমরা চাষ করি, সেক্ষেত্রে আমরা কি করি, যে 3 মাস চাষ করা হলো, মাছটা 3 মাস 6 মাস, কিন্তু এখানে ডেজ হিসেবে আমরা করি না যে কতদিন। এখন এটা কিভাবে হিসাব করা হয়? আমরা মনে করো এখন এটা কি মাস? জানুয়ারির, আজকে হলো 10 তারিখ। আচ্ছা, এই মুহূর্তে টেম্পারেচার কত বলো তো, কেউ বলতে পারবা? আচ্ছা, আমি বলি আমার মোবাইল ওয়েদার থেকে। এই জিনিসটা শিখে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। মনে করো এই মুহূর্তে টেম্পারেচার আমরা যদি ফারেনহাইটে বলি, হ্যাঁ, ফারেনহাইটে যদি বলি, ফারেনহাইট, এই ফারেনহাইট যেন কিভাবে আসে, এই তোমরা বলো তো ফারেনহাইটে কত হবে এখন? এখন যেমন মনে করো, ফারেনহাইট এখানে আসছে 73 ডিগ্রি ফারেনহাইট। তো এখন আমার তেলাপিয়ার জন্য কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অপটিমাম বলো তো? তেলাপিয়া একটা টেম্পারেচার 28 ডিগ্রি ফর এক্সাম্পল। হ্যাঁ, 28 ডিগ্রির ফারেনহাইটে কত হয়? এই কেউ একজন আমাকে বলতে পারবা 28 এর ফারেনহাইট কনভার্ট করো যদি? সূত্র ছিল C/F নাকি একটা 29 মানে। সূত্র দিয়ে কি পরে এখন তো মনে নাই স্যার। গুগল করে আমি যাচ্ছি একটু, হ্যাঁ, তোমরা একটু ধৈর্য ধরো। তারা 80 হতে পারে স্যার, 80 80 ঠিক আছে, 80 থেকে 85। 80 ধরলাম, এখন আর সময় নেই করে, মনে করো 80, মানে তাহলে 80 ডিগ্রি হলো 80 ডিগ্রি হলো ফারেনহাইট। অপটিমাম। হ্যাঁ, টি ও আমরা এটাকে বলবো টি ও। আচ্ছা, এখন আমি মনে করো এখন জানুয়ারি মাস, এখন এই মুহূর্তে আছে 73, হ্যাঁ, 73 ফারেনহাইট। এখন আমি 6 মাস চাষ করব। 6 মাস পরে টেম্পারেচার তখন কত হবে বলো তো? জুন মাসে তখন 35 ধরো, যদি 35 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 35 এর জন্য কত ফারেনহাইট হতে পারে বলো তো কেউ? 93, 95। 95 তাহলে এটা হলো 95, অর্থাৎ এখন এটা হলো, দেখো এই 95 হলো ম্যাক্সিমাম, আর এখানে মিনিমাম হয়েছে এটা 73। এখন যেটা করতে হবে, এটা তাহলে এভারেজ টেম্পারেচার কত হবে? ডিডি মানে ডিগ্রি ডেজ ইকুয়াল টু, এটা হলো টি ম্যাক্স, হ্যাঁ, টি ম্যাক্স প্লাস টি মিনিমাম ডিভাইডেড বাই 2 মাইনাস টি ও। এটা বের করো কত হয়? না, এটা মানে একটু ভুল করলাম নাকি? এটা প্লাস হবে মনে হয় নাকি? আর এভারেজ 84 স্যার। তাহলে 84 অর্ধেক কত? 84 আসছে। এভারেজ 84। জি স্যার। হ্যাঁ, জি স্যার। 84 থেকে আমরা যদি অপটিমামটা বিয়োগ দিই তাহলে কত হয়? 84। স্যার। স্যার, আচ্ছা আমি কি ভুল করলাম নাকি?
যোগ হবে নাকি বিয়োগ? যোগ হবে। এই আমি তো হারিয়ে ফেলছি, ভুলিয়ে ফেলছি। এটা থেকে এটা তাহলে এভারেজ থেকে বিয়োগ দিলাম, তাহলে 4 হয়। তাহলে 4 ডিগ্রি ডেজ হলো, কিন্তু এটা হওয়ার কথা না, আরো বেশি হওয়ার কথা। হুম, তাহলে আমাদের এখানে টেম্পারেচার এই যে 24 হয়, এখানে একটু ইয়ে আছে। তো যাই হোক, এটা হলো ডিগ্রি ডেজ। হ্যাঁ, এই ফর্মুলাটা মনে রাখবা। হ্যাঁ, ডিগ্রি ডেজ, এটা নিয়ে আরেকটু তোমাদেরকে দরকার হলে আরেকটু ই করবো। এখানে এটার সাথে এটা কি যোগ হবে না বিয়োগ? পার্থক্য হওয়ার কথা। যাই হোক, এটা ডিগ্রি ডেজ আরেকটু পরে আমি আর ক্লিয়ার করবো। ঠিক আছে, এখন আমরা আরেকটা হলো এই ম্যাক্রোলাইটস। জাস্ট এটা খুব অল্প সময় শেষ করবো। ম্যাক্রোলাইটস তোমাদের সিলেবাসে আছে। এই ম্যাক্রোলাইটস এটা হলো আরেকটা গ্রুপ, ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিসটাকে ইনহিবিট করে। এদের মধ্যে ব্রড আছে, মডারেট, ন্যারো। তো ম্যাক্রোলাইটসটা এর মধ্যে পড়ে, সেটা মডারেট স্পেকট্রাম। টেট্রাসাইক্লিন এখানে দেখো, তাদের টেট্রাসাইক্লিন আছে বা ক্লোরোফেনিকল, এগুলো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, টেট্রা এবং ক্লোরামফেনিকল। আর এর মধ্যে পড়তেছে, মডারেটের মধ্যে পড়তেছে ম্যাক্রোলাইটস। তো ম্যাক্রোলাইটস এর ক্ষেত্রেও আমরা এর ক্ষেত্রে যে কয়েকটা অ্যান্টিবায়োটিক আছে, ইরাইথ্রোমাইসিন, এজিথ্রোমাইসিন, হ্যাঁ, ক্ল্যারিথ্রোমাইসিন, এটা এই গ্রুপের মধ্যে, ম্যাক্রোলাইটস এর মধ্যে এগুলো পড়ে। এটা ওরাল বায়োঅ্যাভেলেবিলিটি আছে খুবই ভালো, গুড ওরাল বায়োঅ্যাভেলেবিলিটি। বাট এজিথ্রোমাইসিন যেটা আরেকটা এখানে যেটা গ্রুপ, এজিথ্রোমাইসিন, এটা অ্যাবজর্পশন ইজ ইমপেডেড বাই ফুডের মাধ্যমে। এইটা এই মাছ আসলে ফুডের সাথে যদি এই এজিথ্রোমাইসিন দেওয়া হয়, সেটা মাছ ভালোভাবে খায় না। সো এইটার ওরালি এটা এই অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করতে পারি, মানে না করা উচিত। হ্যাঁ, এটা বডির টিস্যুতে, সবগুলো টিস্যুতে মোটামুটি ডিস্ট্রিবিউট হয়। হ্যাঁ, এটা সাধারণত ফ্যাগোসাইটে, যেটা ব্লাড সেলগুলোতে এটা টিস্যু ডিস্ট্রিবিউশন হয়, প্লাজমার চেয়ে বেশি। তো আমরা এখানে, এটা হলো একটা মেকানিজম কিভাবে অ্যান্টিবায়োটিকটা কাজ করে। আমরা এটা নিয়ে আসলে বেশি করবো না। এখানে যেটা বললাম, রাইবোজোমের 50S এবং 30S যেটা পোরশন। হ্যাঁ, এখান দিয়ে যখন যে ডিএনএটা এদিকে যাবে, ডিএনএটা যখন এমআরএনএ হবে, তখন এই অবস্থায় এটা যে প্রোটিন হচ্ছে, তোমরা জানো যে ডিএনএ থেকে এমআরএনএ, আরএনএ থেকে প্রোটিন হয়। হ্যাঁ, তো এটা ট্রান্সফার আরএনএ, ট্রান্সফার অ্যামাইনো অ্যাসিড, যেটা প্রত্যেকটা এক একটা অ্যামাইনো অ্যাসিড গুলো অ্যাড হয়ে হয়ে কি হয়, তোমরা জানো যে ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, যেটা ডিএনএ থেকে এমআরএনএ হচ্ছে। এবং এমআরএনএ যখন এই রাইবোজোমের এই ভিতর দিয়ে যাবে, তখন এইগুলো এক একটা, এইগুলো দেখো, এটা হলো, এটাকে বলছে হলো চার্জড টিআরএনএ, এটা চার্জড, আর এটা হলো আনচার্জড। চার্জড বলছে কি জন্য, যেখানে একটা অ্যামাইনো অ্যাসিড এখানে যুক্ত হচ্ছে। আচ্ছা দেখো, এখানে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিড গুলো এই দিক দিয়ে আসতেছে, এসে প্রথমে কি হচ্ছে, এখানে অ্যাড হচ্ছে। এখানে অ্যাড হওয়ার পরে কি হচ্ছে, এইটা এখানে চলে যাচ্ছে। হ্যাঁ, এখানে চলে গিয়ে এটা একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হলো। এরপরে 5 নাম্বারটা এখানে যুক্ত হবে, এখানে 6 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, এরকম অ্যামাইনো অ্যাসিড গুলো যুক্ত হয়ে হয়ে, তোমরা জানো যে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে হয়ে পেপটাইড হয়, পেপটাইড থেকে প্রোটিন হয়, তাই না? তো এই যে প্রসেসটা, এই প্রসেসে কি করে, প্রসেসে বাধা দেয়। হ্যাঁ, এই ম্যাক্রোলাইটস এই প্রসেসে বাধা দিলে তখন এই প্রোটিনটা সিনথেসিস হতে পারে না, ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস হতে পারে না, যার ফলে কি হয়, ব্যাকটেরিয়ার নো মোর প্যাথোজেনিক। তোমাকে বুঝতে পারছো কিছুটা কিভাবে কাজ করে? রাইবোজোমে তোমরা জানো যে রাইবোজোম, যে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন হচ্ছে। এই যে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন হওয়ার সিস্টেমটা হলো, এখানে তোমরা জানো একটা ট্রান্সফার আরএনএ থাকে। হ্যাঁ, ট্রান্সফার আরএনএ, টিআরএনএ, এবং টিআরএনএ এর সাথে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়। তো এখানে একটা যুক্ত হলো, এরপর আরেকটা যুক্ত হবে, আরেকটা যুক্ত হবে, যুক্ত হয়ে প্রোটিন হয়। তো এই প্রসেসটাতে বাধা সৃষ্টি করে কে, এই ম্যাক্রোলাইটস বাধা সৃষ্টি করে, যার ফলে প্রোটিন তৈরি হতে পারে না। তো ম্যাক্রোলাইটসটা কি কাজে ইউজ করা হয়, সাধারণত বিকেডি, যেটাকে ব্যাকটেরিয়াল কিডনি ডিজিজ। হ্যাঁ, এটা এই ব্যাকটেরিয়ার জন্য হয়। স্ট্রেপ্টোকক্কাসিস এর ক্ষেত্রে হতে পারে, যেটা আগেও আমরা বলেছি, ক্ল্যামাইডিয়া, এটার ক্ষেত্রে, ইনফেকশনের ক্ষেত্রে, পিসি রিকেটশিয়া, এক্ষেত্রে, এইসব ইনফেকশনের ক্ষেত্রে সাধারণত ম্যাক্রোলাইটস ইউজ করা হয়। হ্যাঁ, তো ম্যাক্রোলাইটস এর যে আগে বললাম প্যালাটেবিলিটি এবং ডোজ, এটা খুবই
ইরাইথ্রোমাইসিন এটা লেস প্যালাটেবল, হ্যাঁ, দাস হাই ডোজ রিকোয়ার্ড। যেহেতু লেস প্যালাটেবল সেজন্য হাই ডোজ লাগে, মানে বিশেষ করে ডাবল রাখতে পারে অনেক সময় ফর চিনুক সেমন তোমরা নাম শুনেছো হয়তো। কোহোসেমন এটা আরেকটা সেমন, এটা এই ইরাইথ্রোমাইসিন যদি কোনো খাবারে দেওয়া হয় মেডিকেটেড ফিড, সে খাবারটা খায় না, হ্যাঁ, সেজন্য মেডিকেটেড থ্রু ইনজেকশন ইজ রিকোয়ার্ড। এবং ইনজেকশনটা দেওয়া হয় কি একটু কম ডোজে দিলেই হয়, 20 মিলিগ্রাম পার কেজি, ক্যান প্রিভেন্ট ভার্টিক্যাল ট্রান্সমিশন অফ বিকেডি থেকে এটা প্রিভেন্ট করতে পারে। আর এখানে অ্যাবজর্পশন, যেটা অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন এবং এলিমিনেশন, এক্ষেত্রে তোমরা এটা একটু পড়ে নিও। অ্যাবজর্পশন এখানে দেখো কিডনিতে সবচেয়ে ভালো হয়, তারপরে স্প্লিন, তারপরে লিভার, প্লাজমা, রেড মাসেল, হোয়াইট মাসেল, এইসব ইয়েতে রেটে এগুলো অ্যাবজর্পশন হয়। হ্যাঁ, আর কিডনি টার্গেট টিস্যু ফর কন্ট্রোল বিকেট ইজ সাবসেপ্টেবল। কিডনিটা অনেক সাবসেপ্টেবল, কিডনিতে কিছুটা ক্ষতি হতে পারে। 50 মিলিগ্রাম পার কেজি পার ডে, এটা 20 pm, 100 মিলিগ্রাম পার কেজি পার ডে, হ্যাঁ, এটা 177 ppm, এই রেটে দেওয়া যেতে পারে। হ্যালো হ্যালো, কি শুনতে পাচ্ছ না? স্যার কথা বুঝতে পারছি না। কথা বুঝতে পারতেছ আপনার না? কথা শোনা যাচ্ছে না স্যার। কোথা থেকে? ওই যে বিল করার জন্য কি জানো ওইটা, স্যার তো আসছে। চেয়ারম্যান তারপর সুপারভাইজার থেকে স্যার কই? স্যার আসছে। মনে হচ্ছে 18 তারিখের আগে তো তোমার দিতে বলছে। ও, তার আর কিন্তু 14, 15, 16 কিন্তু বন্ধ, শুক্র শনি। কি এটা কি কি ডাক বন্ধ? যোগে দেওয়া লাগবে নাকি? এটা কি ডাক যোগে দেওয়া লাগবে? সরকারি, মানে সরকারি অফিসগুলো তো বন্ধ থাকে শুক্র শনি। সেটা বলতো থাক। মানে হয় পরে করতে হবে, না হয় আগে করতে হবে, আগে করাটাই বেটার। ঠিক পাঠাতে হবে ডাক যোগে? আসছে। আর কি কথা শুনতে পাচ্ছি না আমাদের? রেকর্ড কিন্তু অন আছে। হুম। আমি তো মিউট। হ্যালো হ্যালো, স্যার, শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, মিউট হয়ে গেছিল মনে হয় কোনো কারণে। তো আমি না হয় রেখে দেই আজকে, হ্যাঁ, নেক্সট ক্লাসে তোমরা কতটুকু শুনতে পাচ্ছিলাম আমার সব খেয়াল করতে পারিনি। স্যার অ্যাবজর্পশন ডিস্ট্রিবিউশন এগুলো শুনতে পাইনি স্যার। এইটুকু শুনতে পাওনি? স্যার এইটুকু পাইছি স্যার, যেটুকু দেখা এইটুকু যাচ্ছে পাইছি এইটুকু স্যার, পাইছি, পরের যে থেকে এখান থেকে শুনতে পাইনি। জি স্যার। এটা শুনতে জি পাও? স্যার। এটা পাইছো শুনতে? জি স্যার, না স্যার এখান থেকেই সমস্যা শুরু হয়েছে। আচ্ছা, এখানে খুব বেশি কিছু ছিল না, সো এটা তেমন কিছু না। এখানে যেটা আমি বলছিলাম যে এই কি বলে, এটা একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে চিনুক স্যামনের ক্ষেত্রে, হ্যাঁ, চিনুক স্যামনের ক্ষেত্রে এটা বলা হয়েছে। তো আহ, এখানে যেটা দেখতে পাচ্ছ যে এখানে এই যে এটা ওরে বাবারে, এখানে যে কিডনিতে সবচেয়ে বেশি এটা অ্যাবজর্পশন হয়, তারপর স্প্লিন, লিভার, প্লাজমা, রেড মাসেল, হোয়াইট মাসেল, এই মানে সিকোয়েন্সে এগুলো হয়। আবার এখানে আমরা কিছু এতে 50 মিলিগ্রাম পার কেজি পার ডে এই হিসেবে আমরা ইউজ করতে পারি, বা 100 মিলিগ্রাম পার কেজি, এটা হিসেব করি। তোমরা এটা একটু এই প্যারাটা পড়ে নিও, হ্যাঁ, তেমন কিছু না এখানেও, খুব বেশি কিছু নাই, জাস্ট একটু পড়ে নিও। আর এখানে ইওলোটেলের ক্ষেত্রে আরেকটা বলা আছে, এখানে ইওলোটেলের ক্ষেত্রে অ্যাবজর্পশন ইজ ভেরি র্যাপিড, খুব দ্রুত অ্যাবজর্ব হয়, হ্যাঁ, যেমন এখানে 50 মিলিগ্রাম পার কেজি পার ডে তে যদি ইউজ করা হয়, টি ম্যাক্স পাওয়া যায় অনলি 1 থেকে 3 ঘন্টার মধ্যে, হ্যাঁ, যেটা বলছিলাম যে এরকম যদি আমি আরে রে রে তো এখানে যেটা আমি যে আগে একটা স্লাইড এখানে আরো মানে গ্রাফ করেছি যে টি ম্যাক্সটা এখানে তো ম্যাক্সিমাম, ম্যাক্সিমামটা 1 থেকে 3 ঘন্টা পরে পাওয়া যায় প্লাজমাতে, সো খুব র্যাপিডলি এটা কাজ করে।
and by only 1 hour after dosing, concentration in the blood and tissue vary between 10 থেকে 100 times of MIC of streptococci। অর্থাৎ স্ট্রেপ্টোকক্কাই, তোমরা এমআইসি শব্দটার সাথে তো পরিচিত না? এমআইসি এমআইসি মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন, তাই না? অর্থাৎ মিনিমাম যে পরিমাণ লাগে জি স্যার। স্ট্রেপ্টোকক্কাইকে মারার জন্য তার চেয়ে 10 থেকে 100 টাইমস বেশি হয়ে যায়, হ্যাঁ, উইদিন কত ঘন্টা বলছে? উইদিন 1 আওয়ার। তো 1 ঘন্টা পরেই হয়ে যায়। সো তখন তো মনে করতে পারো যে তাহলে এত বেশি ডোজ দেওয়ার কেন দরকার আমাদের, হ্যাঁ? তো আমরা তো এর চেয়ে কম ডোজ দিলেই হয়। কিন্তু প্রবলেম হলো দ্য ডোজ ইজ নেভারদালেস নেসেসারি বিকজ এলিমিনেশন ইজ অলসো মোর র্যাপিড। হুম, যে যে রেটে খুব যাচ্ছে বাট খুব দ্রুত আবার এলিমিনেট হয়ে যাচ্ছে, সেজন্য এটা মানে বেশি ডোজ দেওয়া হয়। তো এলিমিনেশন হাফ লাইফ যেটা হ্যাভ বিন ডিটারমিন টু বি দ্য ফলোইং রেঞ্জে, এটা দেখো ব্লাডে থাকে 5 থেকে এত, হ্যাঁ, লিভারে এত থেকে এত আওয়ার, হ্যাঁ, অর্থাৎ এলিমিনেশন হাফ লাইফ তোমাদের কিন্তু পড়িয়েছি, তাই না? হাফ লাইফ যেটা 0 অর্ডার, হ্যাঁ, ফার্স্ট অর্ডার, অর্থাৎ হাফ লাইফ অর্ধেক পরিমাণে আহ, এই এক্সক্রিট হয়ে যায় এত ঘন্টার মধ্যে। সো দেখো অনেক খুব মানে অল্প সময়ই হচ্ছে, তাই না? তো এটা একটা। আর একটা হলো এখানে এলিমিনেশন অফ ইরাইথ্রোমাইসিন। এখানে একটা টেবিলে তোমরা যে এলিমিনেশন কনসেন্ট্রেশন দেখো এখানে বলা আছে যে লাস্ট ডোজ দেওয়ার পরে, আগের ইয়েটার মতো লাস্ট ডোজ দেওয়ার পরে এখানে আমাদের বলা আছে যেখানে 144 ঘন্টা পর্যন্ত এখানে ডিটেক্ট করা গেছে, দেখো কেস কালচারে কিডনিতে, কেস কালচারে কিডনিতে ডিটেক্ট করা গেছে। আর একটা হলো স্প্লিনে পাওয়া গেছে কেস কালচারে, অর্থাৎ এই দুইটা ইয়েতে 144 ঘন্টা। তো এগুলো আবার তোমরা একটু দেখতে হবে তোমাদেরকে যে এমআরএল এর মধ্যে পড়ে কিনা এমআরএল। হুম, তো তো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে এমআরএল এর নিচে আসতে কতদিন পর্যন্ত লাগে, এটা আমাদের এভাবে রিসার্চ করে দেখতে হবে। এখানে আমরা দেখতে পারি যে কোন অংশে বেশি আছে সবচেয়ে, দেখো এখানে এখানে আমরা যদি দেখি যে লিভারে দেখো সবচেয়ে বেশি, হ্যাঁ, কেস কালচারে, অর্থাৎ কেস কালচারে বেশি এলিমিনেশন। এটা হাফ লাইফ মানে কি এলিমিনেশন, এলিমিনেশন এটা হলো পিপিএম, কি রেটে এলিমিনেট হচ্ছে, অর্থাৎ কেস কালচার এটা বেশি, কেস কালচারে লিভারে পাওয়া যাচ্ছে, দ্যাট মিন্স এলিমিনেশন রেটটা কম, তাই না? ইয়েতে লিভারে, লিভার থেকে তো বেশি হচ্ছে এখানে, এটা আমরা বলতে পারি এখানে যে 48 ঘন্টায় এখানে নট ডিটেক্টেড ব্লাডে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, মাসেলেও খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, 48 ঘন্টা পাওয়া যাচ্ছে, অবশ্য 72 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে। সো এটা হলো এলিমিনেশন হাফ লাইফের একটাই। আর এই অ্যান্টিবায়োটিক গুলো কিছু টক্সিকোলজিক্যাল বিষয় আছে, কিছু ইনজেকশনের মাধ্যমে দিলে অনেক সময় টক্সিক হতে পারে, আবার যদি কম ইমার্শনের ক্ষেত্রে অনেক সময় টক্সিক নয়, হ্যাঁ, ইনজেকশনে তো টক্সিক হবে কারণ খুব সরাসরি যাচ্ছে। ফিডের ক্ষেত্রে অনেক সময় যদি ফিডে দেওয়া হয়, যেমন ইরাইথ্রোমাইসিন যেটা বললাম যে 2.5% দিলে রিডিউস গ্রোথ রেট হয়, অনেক সময় গ্রোথ রেটটা কমে যায় কম্পেয়ার টু নন মেডিকেটেড ফিড। টক্সিক ইফেক্টস এর মধ্যে যেমন 14 দিনের বেশি যদি ট্রিটমেন্ট করা হয়, অ্যানোরেজিয়া হতে পারে, মাছ খাবে না, রিডিউস গাট কন্টেন্ট, যেহেতু খাবে না গাটের কিছু খাবার টাবার পাওয়া যায় না। রেনাল টিউবিউল যেটা কিডনি, সে রেনাল টিউবিউলস নেক্রোসিস হতে পারে, প্রক্সিমাল রিজিয়নে নেক্রোসিস হতে পারে, মানে ক্ষতর মতো হতে পারে। আর অন্যান্য কোনো অর্গানে অবশ্য অ্যাটাক করে না, লিভার বা গিলসে অ্যাটাক করে না। আর এই ইফেক্টসটা রিভার্সেবল, অবশ্য যখন ট্রিটমেন্টটা সরিয়ে নেওয়া হয় তখন আবার আস্তে আস্তে নর্মাল অবস্থায় আসে, যে নেক্রোসিস হয়ে গেলে সেটা আবার রিকভার করে। তো এই হলো মোটামুটি ভাবে আমি দুইটা অ্যান্টিবায়োটিক নিয়ে তোমাদেরকে বললাম। তো তোমরা কি বুঝতে পারছো? মোটামুটি আমাকে একটু ফাস্ট যেতে হয়েছে এই অংশটা, বুঝতে পারছো? স্যার আচ্ছা, গুড। তো এখন আমি তাহলে একটু স্টপ করি। আমি তোমাদেরকে একটু দাঁড়াও, যেটা হলো ডিগ্রি ডেসটা আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ, কারণ এটা কনফিউশন রাখবো না, সেটা দেখিয়ে তোমাদের শেষ করে দেবো।
আরে বাবা তাড়াতাড়ি, আমার কম্পিউটার উঠে যাচ্ছে, আসতেছে, wait করো। তোমরা কি স্লাইডটা দেখতে পাচ্ছ? ইন্টারনেটের যে এটা না স্যার। দেখতে পাচ্ছ না? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, জি স্যার দেখা যাচ্ছে। সময় নিচ্ছে। সরি, এই যে পাওয়া গেছে। তো এইখানে একটু যদি আমি দেখি, তোমরা গুগল করলে এটা পাবা, যেমন এটা খুবই খুব সিম্পলি এটা ক্যালকুলেশনটা দেখাইছে এখানে। এখানে দেখো জিডিটি, এটা হলো গ্রোয়িং ডিগ্রি ডেজ, টি ম্যাক্স প্লাস টি মিন ডিভাইড বাই 2 মাইনাস টি বেস। বেস মানে হলো যেটা আমরা অপটিমাম ধরে রাখছি, হ্যাঁ। এই ইকুয়েশনটা দিয়ে এটা আমরা ডিগ্রি ডেজটা বের করতে পারি, যেটা আমি আসলে বলছিলাম। তো এক্ষেত্রে আমি যেটা তোমাদের দেখালাম, আসলে এখন শীতকালে এখন যেটা হওয়ার কথা আমাদের দেশে, আসলে টেম্পারেচারটা এখানে আসলে আরো কম হওয়ার কথা জানুয়ারিতে। তো এখানে আসলে তো এটা হয় না, আর আমাদের দেশের জন্য আসলে এটা সুইটেবল না, সেই জন্য হয়তো আমরা এটা ইউজ করি না। কিন্তু শীত প্রধান দেশে ওদের টেম্পারেচারের ভেরিয়েশনটা অনেক বেশি, সেই জন্য ওদের ক্ষেত্রে এগুলো আসলে ভালো কাজ করে। বিশেষ করে এই যে কর্নের ক্ষেত্রে, হ্যাঁ, এখানে তোমরা একটু খেয়াল করে একটা এক্সাম্পল দেখো। যেমন কর্নের জন্য বলছে এখানে যে রেকর্ডেড হাই টেম্পারেচার 80 ডিগ্রি ফারেনহাইট, recorded low temperature 60 ডিগ্রি ফারেনহাইট, কর্ন বেস টেম্পারেচার 50 ডিগ্রি। তো এখন মিন টেম্পারেচার দেখো এখানে 80 প্লাস 60 70, আর জিডিডি হলো 70 মাইনাস 50 20, দ্যাট মিনস দ্য ডিগ্রি ডেজ হবে 20। তো এখন যদি আমরা আমাদের যদি এখন তো 73 আমি একটু আগে দেখালো, এটা টেম্পারেচারটা অনেক বেশি, এখানে আসলে জানুয়ারিতে বেশি থাকার কথা না, কিন্তু যদি আমরা ওই হিসাব করে পেলাম আমরা কত 4 পেলাম, তাই না? 4, তার মানে 4 ডিগ্রি ডেজ। অর্থাৎ তেলাপিয়ার গ্রোথটা কিন্তু খুব বেশি ভালো হবে না, এখন শীতকাল যেহেতু টেম্পারেচারটা কম, তো টেম্পারেচার যখন বেশি হবে তখন গ্রোথটা ভালো হবে, তাই না? তো সেই জন্য এখানে যত বেশি ডিগ্রি ডেজ তত বেশি মানে গ্রোথটাও বেশি হওয়ার কথা। তুমি কি বুঝতে পারছো ডিগ্রি ডেজটা? স্যার এটা কাজ কি স্যার, মানে কি জন্য এটা করা হয়, ডিগ্রি টেস্ট করা হয়? ডিগ্রি ডেজটা এই জন্য করা হয় যে শুধু দিন যদি আমরা হিসেব করি, হয়তো অনেক সময় দেখবা শীতকালে যদি তুমি মাছ চাষ করো, হ্যাঁ, একটা মাছ মনে করো, যেটা তেলাপিয়ার কথাই যদি বলি, ডিসেম্বরে টেম্পারেচার থাকে কত ফারেনহাইটের ক্ষেত্রে আমরা ধরবো তাহলে 60 মতো। জি স্যার। 60 মতো। এখন ডিসেম্বরে মনে করো 1 তারিখে আমি দিলাম মাছ, মানে পোনা ছাড়লাম, 31 তারিখে আমি হারভেস্ট করলাম। এখানে টেম্পারেচারের ভেরিয়েশনটা কত হবে, যা 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে খুব কম, তাই না? হয়তো তুমি দেখবা যে 30 দিন তোমার কালচার হলো, বাট ডিগ্রি ডেজ আসবে কত, তখন কম আসবে, তাই না? ডিগ্রি ডেজ কম আসবে, তখন বোঝা যাবে যে হয়তো 1 ডিগ্রি ডেজ 2 বা 3 হলো, দ্যাট মিনস খুবই কম ডিগ্রি ডেজ, তার মানে সেই জন্য গ্রোথটাও কম হবে। তো টেম্পারেচারের ভেরিয়েশনটা বেশি হলে তখন এটা গ্রোথটা অর্থাৎ মানে ডিউরেশনটা বেশি হচ্ছে। তো এইভাবে বিশেষ অনেক ক্ষেত্রে এক্সপেরিমেন্টের ক্ষেত্রে এই ধরনের এটা অ্যাপ্লাই করে। ফিশের ক্ষেত্রে খুব বেশি ইফেক্টিভ না, তারপরে অনেক ক্ষেত্রে এগুলো যেমন আমি একটু আগে বললাম যে ডিগ্রি ডেজ 150 থেকে 130 যেখানে বলা হয়েছে এখানে, তো ওইখানে হলো যে টেম্পারেচারের ভেরিয়েশনটা অনেক বেশি। তো ফিশের ক্ষেত্রে খুব বেশি ইফেক্টিভ না, যেমন এখানে দেখো 30 ডিগ্রি ডেজ, এখানে 12.5 ডিগ্রি ডেজ। অর্থাৎ ডিগ্রি ডেজ যত বেশি হবে তত বেশি দিন তুমি এটা কালচার করতেছো, এটা মিন করতেছে। এবং এটা হলো অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে টেম্পারেচার যেহেতু ইফেক্টিভ একটা অর্গানিজম বা মাছের জন্য, টেম্পারেচার মানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেই জন্য ওইটাকে ডিগ্রি ডেজ হিসাব করা হয়। স্যার কোনো মান কি আছে নাকি যে এই মাছের জন্য এত জিডিডি, এই মাছের জন্য এত জিডিডি রাখা যাবে বা রাখা যাবে না? কোনো মান্থ
মানে স্যার কোনো ফিক্সড মান কি রাখা আছে যে এই মানে এত রাখা যাবে এত রাখা যাবে না জিডিডি? মাছের জন্য আছে, মাছের জন্য যেহেতু টেম্পারেচারটা অপটিমাম থাকে, হ্যাঁ, তো যেমন যেসব মাছের ওয়ার্ম ওয়াটার ফিশ বেশি টেম্পারেচার লাগে, তারা কিন্তু শীতকালে তাদের গ্রোথটা কম হয়। আর যেগুলো শীত প্রধান দেশের মাছ, তাদের যদি হাই টেম্পারেচারে আনা হয়, হ্যাঁ, তখন তাদের গ্রোথটা কম হবে। তো সেই জন্য অপটিমাম টেম্পারেচার যেহেতু এখানে একটা খুব ফ্যাক্টর, হ্যাঁ, বেস টেম্পারেচার যেটা, তো এটা মাছ ফিশ টু ফিশ ভ্যারি করে, সেই জন্য মান্থের ক্ষেত্রে আসলে ওইটা বলা মুশকিল ফিক্সড। সেটা স্যার ফলো করে না সাধারণত এগুলো, আমাদের দেশে দেখি না কখনো স্যার আমাদের ফলো দেশে করে। আগেই বললাম যে আমাদের দেশে এগুলো আসলেই করা হয় না। প্ল্যান্টস এর জি ক্ষেত্রে, স্যার, কর্নের ক্ষেত্রে, এসব ক্ষেত্রে এগুলো খুব ভালোভাবেই করা হয়। জি স্যার বুঝতে পারছি স্যার। তারপরেও তোমরা যদি ভবিষ্যতে রিসার্চ করো এবং টেম্পারেচার রেকর্ড করলে ফারেনহাইটে, সেক্ষেত্রে ইজিলি তোমরা তোমাদের পেপারে এরকম ডিগ্রি ডেজটা উল্লেখ করতে পারো। জি স্যার। এই আর কি। তো যদি কোনো না থাকে, কোশ্চেন না থাকে, তাহলে আজকে থাকুক নাকি? ঠিক আছে, আচ্ছা। আর তোমরা জি স্যার। এই তোমাদের যে গুগল ক্লাসরুমের লিংকটা পাঠিয়েছি সবাইকে, তোমরা তো এখনো করোনি, অ্যাসাইন করেছি, তোমরা এখনো দেখোনি। তোমাদের ওইখানে আমি পেপার কিছু দিয়ে দিছি, হ্যাঁ, প্রায় 16-17টা পেপার, তারপরে একটা বই, যে বই থেকে আজকে লাস্ট পড়ালাম, ওগুলো তোমরা একটু দেখে নিও। যার জন্য যে পেপারগুলো দরকার সেগুলো পড়ো। আমি নাম লিখে দিছি ওইখানে, যে ক্লোরামফেনিকল, কুইনোলন, এগুলো লিখে দিছি পেপারের সাথে, টাইটেলে, মানে ইয়েতে, নামে, তোমরা ধরতে পারবে তোমাদের কার জন্য কোনটা দরকার। ঠিক আছে, তোমরা একটু ওখানে দেখো, দেখে ওইখানে লগ ইন করো। ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে ভালো জি থেকো। স্যার। তোমাদের মানে অনেক বেশি প্রেশার দিয়ে ফেললাম আজকে। না স্যার সমস্যা নেই। আর তোমরা নেক্সট উইকে ওই জেনোমিক্স এর জন্য কোন সপ্তাহটা তোমাদের, কোন দিনটার সুবিধা, কোন সময়টা 2 ঘন্টা টানা আমার জন্য একটু জানিয়ে দিও, হ্যাঁ, আলোচনা করে আমাকে জানিয়ে দিও। জি স্যার। ঠিক আছে, ভালো থেকো।